হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। আরেকটা নতুন ভিডিওতে আমাদের ফিজিক্স পার্ট 3 লেকচার নাম্বার 3 আমাদের এই ভিডিও থেকে স্টার্ট হচ্ছে। তোমাদের WBCS প্রিলিমস রিভিশন সিরিজ, যেটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ রিভিশন যেটা চলছিল, তো সেই রিভিশন সিরিজের আজকে আমরা 3 নম্বর ভিডিওতে ডিসকাস করব দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেই দুটো চ্যাপ্টার থেকে আমাদের অ্যাপ্লাইড কোয়েশ্চেন বেসিক্যালি বেশি আসে। সেই দুটো চ্যাপ্টার কি কি দেখে নাও। প্রথমটা হচ্ছে ওয়েভস অ্যান্ড ইটস ইউজ। আমরা যে টাইপের ওয়েভ জানি, মেকানিক্যাল ওয়েভ, নন মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ, তার মধ্যে ইউভি রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, আইআর রে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, গামা রে। তো এই রেডিয়েশনগুলোর কি কি ইউজ আছে, কোন কোন ফিল্ডে কোন কোন রেডিয়েশন ব্যবহার করা হয়, সেই পার্টটা। এবং তার সাথে সাথে হাই ভোল্টেজ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সাউন্ড এবং তার অ্যাপ্লিকেশান। এই দুটো চ্যাপ্টার আমরা খুব ভালো করে কভার আপ করবো এই ভিডিওতে। তো একটা জিনিস ফলো করো, যে 50টা করে আমরা ইম্পর্টেন্ট ওয়ান লাইনার অ্যাপ্রোচে যেভাবে আমরা করছিলাম, আমরা সেভাবেই কভার আপ করবো। যেই 50টা কোয়েশ্চেন করে নিলে এবং তার সম্পর্কে যে যে এক্সট্রা অ্যানালিসিসগুলো আমি করে দিচ্ছি বা দিই, সেইগুলো ভালো করে দেখে নিলে আদারওয়াইজ তোমাদের আর কিছু করার দরকার হবে না প্রিলিমস পরীক্ষার জন্য। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি আমাদের ক্লাস। সেটা হচ্ছে, প্রথমে আমরা ডিসকাস করব হচ্ছে ওয়েভসের যে চ্যাপ্টারটা আছে, সেই ওয়েভসের চ্যাপ্টারটা। দেখো, ওয়েভস মানে হচ্ছে বেসিক্যালি তরঙ্গ। তোমাকে যদি জিজ্ঞেস করে যে তরঙ্গ একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কি ক্যারি করে নিয়ে যায়, তুমি বলবে যে ওয়েভস হচ্ছে বেসিক্যালি এনার্জি ক্যারিয়ার। ঠিক আছে, তরঙ্গ শক্তিকে ক্যারি করে নিয়ে যায়। যখন একটা প্লেস থেকে আদার্স প্লেসে তরঙ্গ যাবে, তখন সেটা এনার্জি হচ্ছে ক্যারি করে নিয়ে যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। চলো, যেগুলো রিপিটেডলি এসছে বারবার, আমরা সেই জায়গাগুলোকে আগে ডিসকাস করে দিই। প্রথমে বলছে যে ওজোন লেয়ার অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ প্রোভাইডেড এ শিল্ড এগেনস্ট। আমাদের ওজোন স্তর কোন রশ্মির হাত থেকে আমাদের জীবকুল বা জীবজগৎকে রক্ষা করে? ইভিএস এর কোয়েশ্চেন, ঠিক আছে, ফিজিক্সের কোয়েশ্চেন, কেমিস্ট্রির কোয়েশ্চেন, প্রত্যেকটা ফিল্ডেই এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। সেই উত্তরটা যেটা হবে, সেই উত্তরটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, কারেক্ট আনসার। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রেস। ওকে, কতবার রিপিট করেছে? 5বার রিপিট করেছে টিসিএস এর পরীক্ষায়। ঠিক আছে, এইগুলো মূলত এসএসসি এবং রেলের পরীক্ষায় আসা কোয়েশ্চেন। ঠিক আছে, যেগুলো থেকে আমাদের WBPSC-তে আবার কোয়েশ্চেন রিপিট হবে। নেক্সট বলছে ফোর্থ ডকুমেন্ট আর ডিটেক্টেড বাই। ঠিক আছে, যেই ডকুমেন্ট পড়া যাচ্ছে না, লেখা বোঝা যাচ্ছে না, সেই ডকুমেন্টকে ডিটেক্ট করার জন্য আমরা দুটো টাইপের রে ব্যবহার করি। এবার অপশানে ইউভি রে ছিল বলে ইউভি রে আনসার নিয়েছে। আইআর রেও বেসিক্যালি ইনফ্রারেড রেও ব্যবহার করা হয়। নেক্সট পরেরটা কি বলছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মিনিমাম ওয়েভলেন্থ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। শোনো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে একটা চার্ট তোমাদের একটু বলে দিই। ইলেকট্রোম্যাগনেটিককে প্রথমে বলা হয় হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, কি বলছি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে আমরা EMW বলি, এইটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। মানে এই ওয়েভগুলো চলাচল করার জন্য বা মুভ করার জন্য কোনো রকম কোনো মাধ্যমের দরকার পড়ে না। ঠিক আছে, জিরো মিডিয়াম বা শূন্য মাধ্যমে, ভ্যাকুয়াম মিডিয়ামেও তারা ট্রাভেল করতে পারে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন লাইট। আচ্ছা, পরপর যদি আমরা যেই জিনিসগুলোকে সাজাই, তো প্রথমে আমরা কসমিক রে বলবো, যদিও কসমিক রে তোমরা বইতে হয়তো পাবে না। মহাজাগতিক রশ্মি, এটা নিয়ে এখনো পর্যন্ত রিসার্চ চলছে। ঠিক আছে, কসমিক রের পরে আমরা পড়বো হচ্ছে গামা রে। ওকে, সাজানোটা একটু ভালো করে দেখে নাও। গামা রের পরে আমরা দেখবো এক্স রে, এক্স রের পরে আমরা দেখবো ইউভি রে। ওকে, ইউভি রের পরে আমরা দেখবো ভিজিবল লাইট। ঠিক আছে, যেই লাইটগুলো আমরা চোখে দেখতে পাই, ভিজিবল লাইট মানে কার কথা বলছি? VIBGYOR, বেনিয়া সহকলা। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখবো আমরা ইনফ্রারেড রে। ওকে, অবলোহিত রশ্মি। তারপরে দেখবো আমরা মাইক্রোওয়েভ। ঠিক আছে, মাইক্রো তরঙ্গ। তারপরে আমরা দেখবো রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। এবার একটা জিনিস বোঝো, এই যে সাজানোটা আমরা দেখছি, এই সাজানোটা ওপর থেকে নিচে যখন আমরা নামছি, আপ টু ডাউন যত আমরা নামছি, তত আমাদের কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, কম্পাঙ্ক কমছে। আপ টু ডাউনে নামলে আমাদের ফ্রিকোয়েন্সি লো বা ফ্রিকোয়েন্সি ডিক্রিজ। ঠিক আছে, আমরা এইভাবে লিখি, ফ্রিকোয়েন্সি কমছে। ঠিক আছে, এবং ফ্রিকোয়েন্সির সাথে উল্টো সম্পর্কে কে আছে? ওয়েভলেন্থ। রেসিপ্রোকালে যেটা আছে, ওয়েভলেন্থ বাড়ছে।
তো তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে হাইয়েস্ট ওয়েভলেন্থ কোন রের আছে, ঠিক আছে, তো তুমি উত্তর দেবে হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কি হাইয়েস্ট ওয়েভলেন্থ, খেয়াল রাখো, ঠিক আছে, রেডিও ওয়েভ হচ্ছে হাইয়েস্ট ওয়েভলেন্থ, ঠিক। আচ্ছা, তোমাকে যদি বলে যে লোয়েস্ট ওয়েভলেন্থ কোনটা আছে, দেখো কসমিক রে অপশানে অনেক সময় থাকে না, তো সেই রেসপেক্টে আমি গামা রেকে বলছি, অপশানে যেটা থাকে তার রেসপেক্টে গামারের ওয়েভলেন্থ সব থেকে লো, ফ্রিকোয়েন্সি এন বলো বা নিউ বলো যা বলো, ওকে, আমরা নিউ বলছি, ফ্রিকোয়েন্সি সব থেকে হাই। আর রেডিও ওয়েভের কি হবে, ওয়েভলেন্থ সব থেকে বেশি, ফ্রিকোয়েন্সি সব থেকে কম, ঠিক আছে এইটা। আচ্ছা, আমরা কোন স্পেকট্রামকে চোখে দেখতে পাই, কোন বর্ণালীকে আমরা চোখে দেখতে পাই যদি জিজ্ঞেস করে, তো আনসার বলবে যে ভিজিবল লাইট আছে। এই ভিজিবল লাইট মানে হচ্ছে আমাদের দৃশ্যমান আলো, ওকে, যেটাকে আমরা ট্রেস করতে পারি বা যেটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে, কি বলছি, দৃশ্যমান আলো, ওকে, যেটাকে চোখে দেখা যায়, দৃশ্যমান আলো, বিবজিওর বেনিয়া সহকলা, ঠিক আছে। তো হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ গামারে, লো ফ্রিকোয়েন্সি বা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর গামারের ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা। চলো পরের কোয়েশ্চেন, যে আচ্ছা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মিনিমাম ওয়েভলেন্থ বলেছে, তাহলে আনসার আমাদের গামারে হবে, ঠিক আছে, ভুল নেই। নেক্সট পরে বলছে ব্যাটস ক্যান সেন্স অবস্টাকেল বিকজ দে প্রডিউস, দেখো সাউন্ডের চ্যাপ্টারে এটা আমরা ভালো করে পড়বো, যে বাদুড় এমন একটা প্রাণী যে আল্ট্রাসোনিক সাউন্ড নিজে তৈরি করতে পারে, আল্ট্রাসোনিক সাউন্ড শুনতেও পায়। তো ব্যাটস ক্যান সেন্স অবস্টাকেলস বিকজ দে প্রডিউস, কি হবে, আল্ট্রাসোনিক ওয়েভ, কারেক্ট আনসার হবে। তোমরা আমাকে কমেন্টে বলো যে আল্ট্রাসোনিক ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, এটা সাউন্ডের চ্যাপ্টারে আমরা আবার করব, কমেন্টে বলো। দ্য অডিও সিগন্যালস অফ টিভি, আর দেখো টিভির অডিও সিগন্যালকে বলা হয় হচ্ছে এফএম, ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রসেস, এটা টেকনোলজির ক্লাসে করা হবে। এফএম এর ফুল ফর্ম জানতে চাই, ফ্রিকোয়েন্সি মডিউলেটেড, ওকে। নেক্সট পরেরটা, আচ্ছা আরেকটা কথা আমাকে কমেন্টে তোমরা বলো যে টিভি রিমোটের যে সিগন্যাল আছে, হ্যাঁ, ধরো রিমোট সেন্সিং যে কোনো ডিভাইস, তার যে সিগন্যাল আছে সেই সিগন্যালে আমরা কোন রেডিয়েশন বা কোন রে ব্যবহার করি, ঠিক আছে, এটা আমায় বলো দেখি। নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, বলছে হুইচ লেয়ার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার রিফ্লেক্টস ব্যাক দ্য রেডিও ওয়েভ, ঠিক, টু দ্য আর্থ সারফেস, বেতার তরঙ্গ কোন স্ফিয়ার থেকে প্রতিফলিত হয়, বারবার পরীক্ষাতে এসছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে, বেতার তরঙ্গ যেখান থেকে প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার। নেক্সট পরেরটা বলছে যে রেড ইজ ইউজড অ্যাজ এ এমার্জেন্সি অর ডেঞ্জার সিগন্যাল, লাল বর্ণের আলোর কি আছে, বলবে যে লাল বর্ণের আলোর ওয়েভলেন্থ ম্যাক্সিমাম বা ওয়েভলেন্থ তুমি বলো হাইয়েস্ট, এই ওয়েভলেন্থ সব থেকে বেশি থাকার জন্য, তার স্ক্যাটারিং কম হওয়ার জন্য, ডিফ্লেকশন কম হওয়ার জন্য, লাল বর্ণের আলো চারিদিকে না ছড়িয়ে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করতে পারে এবং দর্শকের চোখে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। তো সেই জন্য লাল কালারকে কোথায় ব্যবহার করা হয়, ডেঞ্জার সিগন্যালে। অ্যাজ ওয়েভলেন্থ কি বলছে, তার ওয়েভলেন্থ ইজ লংগেস্ট, ওয়েভলেন্থ বেশি সব থেকে, এটা আনসার বা এটা অপশানে থাকবে। নেক্সট বলছে হুইচ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ ফর দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট কমিউনিকেশন, রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ দুটোই ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ অপশানে থাকলে মাইক্রোওয়েভ বলবে। সেলুলার নেটওয়ার্ক, ঠিক আছে, ফোনের যে সিগন্যাল, ঠিক, এই সেলুলার নেটওয়ার্কে আমরা মাইক্রোফোনকে, মাইক্রোওয়েভকে বেসিক্যালি ব্যবহার করে থাকি। মাইক্রো ওভেন যেটা আছে সেই মাইক্রো ওভেনেও মাইক্রোওয়েভকে ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট পরেরটা কি বলছে, ইন এ লেজারের ফুল ফর্ম কি, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটিং এমিশন অ্যান্ড রেডিয়েশন, ওকে। অল অ্যাটমস এমিটস দ্য, আচ্ছা লেজারে কি হয়, লেজারে বলছে সে নিয়ন লেজার লাইট, অল দ্য অ্যাটমস এমিট দ্য লাইট ওয়েভ অফ সেম ফ্রিকোয়েন্সি সেম অ্যাম্পলিটিউড সেম ফেজ। শোনো লেজারে যে কটা লাইট থাকে, যে কটা রে সেখান থেকে বার হচ্ছে, যে কটা ওয়েভ বার হচ্ছে, তাদের দশা সমান থাকবে, তাদের বিস্তার সমান থাকবে, তাদের ফ্রিকোয়েন্সি সমান থাকবে, সেই কারণেই ইন্টেন্স লাইট অনেক দূর দূর পর্যন্ত উইদাউট এনি ডিফ্লেকশন ট্রাভেল করতে পারে। সো লেজার লাইট 1955 সালের সেই সময় এমনি লেজার টেকনোলজি এসছে। তো লেজার টেকনোলজি আসার পরে মেডিকেল সিস্টেম বিভৎসভাবে উন্নতি হয়েছে, ঠিক আছে। তো লেজার লাইটের যে লাইটটা থাকে সেই লাইটের সব কিছু সমান হয়, এটা মাথায় রাখবে। নেক্সট আমাকে বলছে যে এএম এর ফুল ফর্ম কি, রেডিও ব্রডকাস্টিংয়ে যে এএম ব্যবহার করা হয়, টেকনোলজির কোয়েশ্চেন, এএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন করা, ঠিক আছে, কোনো একটা ওয়েভের যে অ্যাম্পলিটিউড আছে সেই অ্যাম্পলিটিউডকে মডুলেট করা,
সেইটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি এএম। ঠিক আছে, অ্যামপ্লিটিউড মানে কোনো একটা ওয়েভের কেমন, একটা ওয়েভ তার অ্যামপ্লিটিউড বলতে জিনিসটা এরকম, ধরো এইটা হচ্ছে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তো এইখান থেকে একটা ওয়েভ ধরো এইভাবে যাচ্ছে, তো ওয়েভ কতটা হাই পিক উঠছে বা কতটা লো পিক উঠছে সেটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। মানে এইখান থেকে শুরু করে এই যে জিনিসটা, এইটাকে বলা হয় হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা বিস্তার। ঠিক আছে, আচ্ছা, একটা ওয়েভ সম্পর্কে কিছু ইন ডিটেলস কনসেপ্ট আমাদের লাগবে, সেই জায়গাগুলোতে আমি যাচ্ছি পরপর। আচ্ছা চলো পরের কোয়েশ্চেন দেখি। হ্যাঁ, ইন এ সাউন্ড ওয়েভ কম্প্রেশন দ্য রিজিয়ন ডেন্সিটি ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা কম্প্রেশনের সময় কি হয় শোনো, কম্প্রেশন জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। ধরো এইটা হচ্ছে একটা জায়গা থেকে আমি যখন ধরো এইটাকে যদি আমি, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করি, হ্যাঁ, এইটা হচ্ছে একটা বডি, সেই বডিতে ধরো হাতুড়ি দিয়ে আঘাত করলাম, আর এইখানে একজন লোক আছে, সেই লোকটা হচ্ছে এই আওয়াজ শুনবে। ঠিক আছে, তো এ হচ্ছে লিসেনার, ওকে, আর এইটা কি, এটা হচ্ছে সোর্স অফ সাউন্ডের উৎস। তো এই যে সোর্স অফ সাউন্ড আছে, এই সোর্স অফ সাউন্ড থেকে লিসেনার পর্যন্ত যে জায়গাটা আছে, সেই জায়গাতে অসংখ্য এরকম অ্যাটমসফেরিক লেয়ার আছে। তুমি বলবে হ্যাঁ, এগুলো বাতাসের লেয়ার। এবার যখন এখান থেকে ওয়েভটা তৈরি হলো, সেই ওয়েভটা কি হবে, এর মধ্যে থেকে এইভাবে যাবে। তো ওয়েভটা যে লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই লেয়ারগুলো কি হবে, তারা এরকম কাছাকাছি চলে আসবে, বাকি লেয়ারগুলো যা আছে তাই থাকবে। এই কাছাকাছি চলে আসাটাকে বলা হয় হচ্ছে কম্প্রেশন। তো কম্প্রেশন মানে কি, কম্প্রেশন মানে হচ্ছে ঘনীভবন। তো কম্প্রেশনে কি হয়, তুমি বলবে কম্প্রেশনে দুটো জিনিস হয়, একটা হচ্ছে এয়ার লেয়ারের যে ডেনসিটি, তার যে ঘনত্ব আছে, সেই ঘনত্ব বেড়ে যায়। ডেনসিটি কি বলবে, ডেনসিটি তোমার ইনক্রিজেস, ডেনসিটি বেড়ে যাচ্ছে, ওকে। তার মধ্যে প্রেসার, এয়ার লেয়ারের প্রেসার কি হবে, প্রেসারও বেড়ে যাবে। এবার যখন এই ওয়েভটা এই জায়গাটা ছেড়ে দেবে, এই জায়গাটা ছেড়ে গিয়ে ও তো সামনের দিকে অগ্রসর হবে, তখন এই যে লেয়ারগুলো আছে, সেই লেয়ারগুলো আবার তারা অ্যাকচুয়াল জায়গাতে ফিরে আসবে। তার মানে এই জায়গাটা কি, এই জায়গাটা অ্যাকচুয়াল পজিশন। তো অ্যাকচুয়াল পজিশনে যে ফিরে আসা, এই ফিরে আসাটাকে বলা হয় হচ্ছে র্যাডিফেকশন প্রসেস বা র্যাডিফেকশন ঘটনা। কথা বোঝা গেল? ফিরে আসাটাকে বলা হয় হচ্ছে র্যাডিফেকশন। তো র্যাডিফেকশন ঘটনার মধ্যে কি হবে, তুমি বলবে ডেনসিটি, তার যে ঘনত্ব কমে যাবে, ঠিক আছে, প্রেসার কমে যাবে। তাহলে কম্প্রেশন বললে এটা ইম্পর্টেন্ট, র্যাডিফেকশন বললে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাকে পরীক্ষাতে কি জিনিস জানতে চাইছে, কোয়েশ্চেন পেপারে কি জিনিস জানতে চাইছে সেটা দেখব। সাউন্ড ওয়েভ কম্প্রেশন বলেছে আর দ্য রিজিয়ন হোয়ার ডেনসিটি, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসার, তারা কি, ডেনসিটি এবং প্রেসার দুটোই হাই থাকবে, র্যাডিফেকশন হলে দুটোই লো হতো। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো। দ্য সাউন্ড হ্যাভিং ফ্রিকোয়েন্সি 20 থেকে 20,000 হার্টজকে কি বলা হয়, অডিবল সাউন্ড বলা হয়। সাউন্ডে আবার ডিসকাস করবো এটা। তারপর বলেছে যে একটা ওয়েভলেন্থ আছে 0.3 মিটার প্রডিউসড ইন এয়ার অ্যান্ড ট্রাভেল অ্যাট এ স্পিড অফ 300 মিটার পার সেকেন্ড, দেন ইট উইল বি। দারুণ কোয়েশ্চেন। দেখো ফর্মুলা হচ্ছে কি ভাই, ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, 300 মিটার পার সেকেন্ড আর হচ্ছে 0.3 মিটার। আমাকে ফ্রিকোয়েন্সি এখান থেকে যদি বার করতে হয়, ফ্রিকোয়েন্সি বলবে ভি বাই ল্যামডা। ভেলোসিটি কত আছে 300, ল্যামডা কত আছে, ওয়েভলেন্থ 0.3 মিটার। তাহলে 100 ইন্টু 10, 3 দিয়ে কাটলে এটা 100, 100 ইন্টু 10, 100 ইন্টু 10 মানে হচ্ছে 1000 হার্টজ। তো তুমি বলবে যে 1000 হার্টজ যেটা আছে সাউন্ডের ক্ষেত্রে আমরা কি জানি, যেটা অডিবল সাউন্ড হয় সেটা 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকে। তো এই যে 20 থেকে 20,000 হার্টজের ইন বিটুইনে তো 1000 হার্টজ পড়ছে, তার মানে এই সাউন্ড আমরা শুনতে পাবো, ডেফিনেটলি শুনতে পাবো। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অডিবল ওয়েভ। খুব ভালো কোয়েশ্চেন। তার মানে তোমাকে অঙ্ক করে ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তারপর দেখতে হবে যে ফ্রিকোয়েন্সি সেটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে। অডিবল সাউন্ডের মধ্যে পড়লে শুনতে পাবো, অডিবল সাউন্ডের বাইরে পড়লে শুনতে পাবো না। নেক্সট পরেরটা, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য আল্ট্রাসাউন্ড ইজ টিপিক্যালি, আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি কত হয় ভাই, 20,000 হার্টজের ওপরে হয়। ঠিক আছে, 20,000 হার্টজের ওপরে হয়। ম্যাটার ওয়েভ, দেখো ম্যাটার ওয়েভ কি জিনিস, প্রত্যেকটা ম্যাটারের সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে। ঠিক আছে, এই যে আমি চলাচল করছি, আমি একটা ম্যাটার, তো আমার সাথেও একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে। এবার
মাইক্রোস্কোপিক পার্টিকেল ধরো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ক্ষেত্রে ওয়েভলেন্থটা ঠিকঠাক মতো বোঝা যায়। ম্যাক্রোস্কোপিক পার্টিকেল আমাদের ক্ষেত্রে ওয়েভলেন্থটা ঠিকঠাক মতো বোঝা যাবে না। তো ম্যাটার ওয়েভকে বলা হয় হচ্ছে ডি ব্রগলি ওয়েভ, যার ওয়েভলেন্থের ফর্মুলা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমভি, যেখানে এইচকে বলা হয় হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এইচের যে ভ্যালু হয় সেই ভ্যালুটা এখান থেকে মাথায় রাখতে হবে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা আগেও তোমাদের বলে দিয়েছি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে, ঠিক আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক। এই ওয়েভটাকে বলা হয় হচ্ছে ম্যাটার ওয়েভ। নেক্সট পরেরটা বলছে ড্যাশ ওয়েভ ইনক্লুড ভিজিবল লাইট, এক্স রে, গামা রে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আল্ট্রাভায়োলেট রে। এই টোটাল সেটটাকে কি বলা হয়? নন মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তুমি বলবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মধ্যে যে লাইট পড়ছে সেই লাইটগুলো সবসময় কি টাইপের ওয়েভ হবে? বলবে ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে, তির্যক তরঙ্গ হবে, অলওয়েজ তারা হবে হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে, এটা যেন ভুল না হয়, এটা মাথায় রাখবে। নেক্সট পরেরটা বলছে দ্য ওয়েভস হুইচ ক্যান প্রোপাগেট ইভেন থ্রু দ্য ভ্যাকিউম, যেটা কি বললাম মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ মানে হচ্ছে লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স, দুটো টাইপের ওয়েভ। মানে ট্রান্সভার্স ওয়েভ সেটা মেকানিক্যাল হতে পারে, ঠিক আছে, জলের মধ্যে কোনো একটা ঢিল ছুড়লে জলের ওপরিতলে যে তরঙ্গ তৈরি হয় সেটাকে ট্রান্সভার্স ওয়েভ বলবো। যেটা সলিড এবং কেবলমাত্র আপার সারফেস অফ দ্য লিকুইডে তৈরি হতে পারে সেটা ট্রান্সভার্স ওয়েভ। লঙ্গিটিউডিনাল ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, সলিড, লিকুইড, গ্যাস সব জায়গায় তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা এই রেসপেক্টে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে শূন্য মাধ্যমে যারা ট্রাভেল করতে পারে, এক্সাম্পল লাইট 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। ওকে, গেল। চলো পরের কোয়েশ্চেন দেখো। পরের কোয়েশ্চেন একটা ডেটাবেস কোয়েশ্চেন এরকম দিয়েছে, বলছে অবজেক্ট নট এ প্রপার্টি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনটা প্রপার্টি নয়? একটা এমসিকিউ 4টা অপশন দিয়েছে, কোনটা হবে দেখো। বলছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডু নট শো ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন, এটাই হচ্ছে ফার্স্ট উত্তর, ঠিক আছে। ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখাবে। অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার, লাইট যে অ্যাক্সিস বরাবর ট্রাভেল করে তার অল্টারনেট দুটো অ্যাক্সিস বরাবর একটাতে ইলেকট্রিক ফিল্ড একটাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই কারণে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র না থাকলে কখনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হবে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সভার্স ওয়েভ বললাম, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডু নট রিকোয়ার এনি মিডিয়াম টু প্রোপাগেট, সো অনলি ওয়ান কারেক্ট অ্যান্সার। ডিফ্র্যাকশন মানে অপবর্তন, ইন্টারফারেন্স মানে ব্যতিচার, ঠিক আছে। ওয়েভের ক্যারেক্টারিস্টিক্সই এটা। তো লাইট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইটের ক্ষেত্রে ব্যতিচার, ডিফ্র্যাকশন দেখা যায়। অ্যাকচুয়ালি সিডি যেগুলো থাকে না, সেই সিডির ওপরে কালারফুল প্যাটার্ন তৈরি হয় ডিফ্র্যাকশনের জন্য, ঠিক আছে। তারপর ধরো সোপ, সাবানের যে বাবেলগুলো হয় সেই সোপ বাবেলগুলোর যে কালারফুল হয় ইন্টারফারেন্সের জন্য। জলের ওপরে তেল পড়লে যে কালারফুল প্যাটার্ন আমরা দেখতে পাই একটু অ্যাঙ্গেল করে দেখলে, সেটাও ইন্টারফারেন্সের জন্য। তো এটাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপার্টি। এখানে আমাকে ডু নট বলেছে, নেগেটিভ স্টেটমেন্ট সার্চ করতে বলেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 কি হবে দেখো। ওয়াশিং মেশিন অ্যান্ড মাইক্রোওয়েভ ওভেনস আর অপারেটেড বাই ড্যাশ এমবেডেড ইনসাইড দিস গ্যাজেট। আচ্ছা, ওয়াশিং মেশিন বা মাইক্রো ওভেন এগুলো কি ভাই? ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে। এটা অপশানের ওপর ডিপেন্ড করবে। অপশানে এইভাবেই ছিল ইলেকট্রনিক ডিভাইস, তো আমরা এইভাবেই আনসার দেবো। নেক্সট, সাউন্ড ইজ এ ফর্ম অফ হুইচ প্রডিউস সেন্সেশন অফ হিয়ারিং আওয়ার ইয়ার। সাউন্ড কি ভাই? সাউন্ড হচ্ছে একটা ওয়েভ। আমি কি বললাম যে একটা ওয়েভ যখন একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাবে, একটা ওয়েভ যখন এইভাবে ট্রাভেল করবে, তখন একটা ওয়েভ কি হবে? সেই ওয়েভ এনার্জি ক্যারিয়ার, ভুল যেন না হয়, একটা ওয়েভ এনার্জি ক্যারিয়ার হিসেবে কাজ করে, ঠিক আছে, এনার্জি ক্যারিয়ার হয়ে গেল। নেক্সট পরেরটা বলছে দ্য ডিসকভারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বেসড অন দ্য লং সিরিজ অফ এক্সপেরিমেন্ট। শোনো, তড়িৎচুম্বকীয় আবেশের যদি কোনো কথা বলে, সেই তড়িৎচুম্বকীয় আবেশের সাথে দুজনের নাম অ্যাসোসিয়েটেড। অ্যাকচুয়ালি অপশানের ওপর ডিপেন্ড করবে, একজন হচ্ছে মাইকেল ফ্যারাডে, একজন হচ্ছে হেনরি ওরস্টেড, ঠিক আছে। তো এখানে হেনরি ওরস্টেডের কথা বলা আছে, মাইকেল ফ্যারাডের কথা বলা আছে। অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশ, সেটা মাইকেল ফ্যারাডের নামই বেশি অপশানে থাকে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মডিউলেশন, সেখানে কি হয়? ফিক্সড ফ্রিকোয়েন্সি, কোনো একটা সিস্টেমকে, কোনো একটা ওয়েভকে একটা ফিক্সড বা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে মডিউলেট করাকে বলা হয় হচ্ছে ফিক্সড ফ্রিকোয়েন্সি। যেমন রেডিওর ক্ষেত্রে 98.3 MHz মেগাহার্টজ, তো ওটা ফিক্সড ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিতে ওয়েভকে মডিউলেট করতে হবে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড কল। 1 সেকেন্ডে কোনো একটা ওয়েভ যতবার কাঁপে সেইটাকে বলা হয় বেসিক্যালি তার ফ্রিকোয়েন্সি। শোনো, আমরা কি জানি? আমরা বেসিক ফর্মুলা জানি হচ্ছে
ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই তো? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এইটা হচ্ছে আমরা ফর্মুলা জানি, স্পিড ইনটু টাইম। এবার শোনো, টাইম পিরিয়ড কথাটার মানে হচ্ছে যে একটা ওয়েভ 1 সেকেন্ডে যত দূর যাচ্ছে, বা আমি এইভাবে বলি, একটা ওয়েভ একবার কাঁপতে যতটা সময় লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা ওয়েভ 1 সেকেন্ডে যতবার কাঁপে। একটা হচ্ছে একবার কাঁপতে যত সময় লাগছে সেটা পর্যায়কাল বা টাইম পিরিয়ড, আরেকটা হচ্ছে একটা ওয়েভ 1 সেকেন্ডে যতবার কাঁপে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আমরা জেনারেলি এরকম লিখতে পারি যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এই ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই তোমার টাইম পিরিয়ড। তার মানে ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড একজন আরেকজনের সাথে বেসিক্যালি রেসিপ্রোকাল, 1 বাই টাইম পিরিয়ড হলো। তাহলে এন ইজ ইকুয়াল টু আমাদের লিখতে হয় বেসিক্যালি 1/t। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা লিখবো কি 1/n। এবার শোনো, এই টি এর জায়গাতে আমি 1/n লিখলাম, স্পিডের জায়গাতে ভি লিখলাম, ডিস্টেন্স মানে হচ্ছে আমার কতটা পথ যাচ্ছে। তো একটা ওয়েভের ক্ষেত্রে আমরা যদি ডিস্টেন্স বলি, ধরো একটা ওয়েভ যাচ্ছে, কমপ্লিট ওয়েভ মানে হচ্ছে এইখান থেকে শুরু করলো, ওপরের পিকটাকে বলা হয় ক্রাস্ট, ঠিক আছে, নিচের পিকটাকে বলা হয় হচ্ছে ট্রাফ। তো একটা ক্রেস্ট এবং একটা ট্রাফ মিলে একটা ওয়েভ তৈরি হয়, এগুলো তোমাদের আগেও বলে দিয়েছি। এবং এই ওয়েভের যে ডিস্টেন্স আছে এইটাকে বলা হয় হচ্ছে ল্যামডা। এই ল্যামডা মানে হচ্ছে বেসিক্যালি কি, ল্যামডা মানে ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ ইকুয়াল টু কি হবে, বলবে 1 ক্রেস্ট আর 1 ট্রাফ। ওকে, তরঙ্গ দৈর্ঘ্যর মধ্যে একটা ক্রেস্ট থাকবে প্লাস একটা ট্রাফ থাকবে, ঠিক আছে। আচ্ছা, ডিস্টেন্স হচ্ছে এখানে ল্যামডা। তো কি হলো, ল্যামডা ইকুয়াল টু v/n হলো। v/n যদি হয়, v ইজ ইকুয়াল টু n ল্যামডা হলো। এইটাকে, এই v ইজ ইকুয়াল টু n ল্যামডা যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি ওয়েভ ইকুয়েশন। খেয়াল থাকবে, তরঙ্গ সমীকরণ। যে এই তরঙ্গ সমীকরণ কিন্তু ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম এই ফর্মুলা থেকেই আসে, আলাদা কিন্তু কোনো ফর্মুলা নয়। আচ্ছা, ফ্রিকোয়েন্সির ইউনিট কি হবে, এসআই ইউনিট। তুমি বলবে ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট হচ্ছে বেসিক্যালি হার্জ। ওকে, ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট হার্জ। আর টাইম পিরিয়ড এসআই ইউনিট, ওকে, এইটা বলবে তুমি সেকেন্ড। ওকে, ব্যাস এইটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো খাতায় যাদের নেই তারা ভালো করে জিনিসগুলো টুকটুক করে নোট করে নেবে একটু। চলো তাহলে পরের কোয়েশ্চেন আমরা যাই। পরের কোয়েশ্চেন আমাদের বলছে এটা, হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ইজ মেজার্ড ইন হার্জ। হার্জ দিয়ে ভাই কি মেজার করা হয়, ফ্রিকোয়েন্সি, আর কিছু বলবো না। এ টেলিভিশন চ্যানেল ইজ ক্যারেক্টারিস্টিক্স বাই ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সমিটেড সিগন্যাল, ঠিক আছে। টেলিভিশন চ্যানেল সব কিছুতে, টেলিভিশন বলো রেডিও বলো, এগুলো সমস্ত ফ্রিকোয়েন্সিতে চলে না, কিছু ফিক্সড ফ্রিকোয়েন্সির ভ্যালু আছে, সেই ফ্রিকোয়েন্সিতেই তারা ট্রান্সমিটেড হবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সমিটেড সিগন্যাল বলে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ ক্রাস্ট অ্যান্ড এ কনজিকিউটিভ ট্রাফ, ঠিক আছে, ইন এ ট্রান্সভার্স ওয়েভ, হাফ অফ দ্য ওয়েভলেন্থ। ভালো করে এই ছবিটা ফলো করো, একটা ক্রেস্ট এবং একটা ট্রাফের মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সকে জানতে চাইছে। বলেছে কি, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ ক্রেস্ট অ্যান্ড এ কনজিকিউটিভ ট্রাফ ইন এ ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা ঠিক আছে, একটা ক্রেস্ট এবং একটা ট্রাফের মধ্যে যে ডিস্টেন্স টোটালটা যদি ল্যামডা হয়, তুমি একটা জিনিস ভালো করে ফলো করো, এইটা এবং একটা ট্রাফ মানে এইটা, এইখান থেকে এইটুকু তাহলে কি হবে, তুমি বলবে λ/2, ঠিক আছে। এইখান থেকে এইটুকু হবে λ/2। ল্যামডা কতটা, এখান থেকে এতটা বললে জিনিসটা ল্যামডা হতো। একটা ক্রেস্ট মানে এটা, একটা ট্রাফ মানে এটা, তাহলে ক্রেস্ট আর ট্রাফের মধ্যে ডিস্টেন্স এখান থেকে এইটুকু, এই ডিস্টেন্স হবে হচ্ছে একটা ওয়েভলেন্থ ডিভাইডেড বাই 2। তো λ/2 হচ্ছে সেই রেসপেক্টে কারেক্ট আনসার, ঠিক আছে, ওয়েভলেন্থের অর্ধেক, তাহলে হাফ অফ দ্য ওয়েভলেন্থ হবে। নেক্সট, দ্য ওয়ার্ড ইনসোলেশন, বহুবার পরীক্ষাতে এসছে। ইনসোলেশন মানে হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, ছোট করে ইনসোলেশন বলে, সূর্য থেকে যে সমস্ত রেডিয়েশন বা তাপগুলো আসে সেগুলোকে ইনসোলেশন বলা হয়, ঠিক আছে। নেক্সট বলছে নেগেটিভ ফিডব্যাক ইন অ্যাম্পলিফায়ার্স, ঠিক আছে। নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার্সে কি রিপ্রেজেন্ট করে, ইনক্রিজেস ব্যান্ডউইথ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ঠিক আছে, এবং হচ্ছে ডিক্রিজেস নয়েজ। তো সবসময় অ্যাম্পলিফায়ারে নেগেটিভ ফিডব্যাক থাকা দরকার, ঠিক আছে, যাতে নয়েজটা ক্যান্সেলেশন হয় এবং ব্যান্ডউইথটা বেড়ে যায় এবং স্পিডটাও বাড়ে। নেক্সট, এনার্জি অফ আল্ট্রাভায়োলেট রে ইজ গ্রেটার দ্যান, অপশানের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আল্ট্রাভায়োলেট রের এনার্জি ইনফ্রারেড রেড এনার্জির থেকে বেসিক্যালি বেশি, যদিও এনার্জি রেসপেক্ট ওরকমভাবে বলা উচিত না, এটা ফ্রিকোয়েন্সি বলা উচিত, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনটা আছে
এনার্জির জায়গাতে এইটা বলা উচিত হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি আল্ট্রাভায়োলেট রের কি হবে, সেটা গ্রেটার দ্যান হবে কার থেকে, ইনফ্রারেড রেডিয়েশন থেকে। ঠিক আছে, মাইন্ডেড। নেক্সট, ইন এ ফিলামেন্ট টাইপ লাইট বাল্ব মোস্ট অফ দ্য ইলেকট্রিক পাওয়ার কনজিউমড অ্যাপিয়ার অ্যাজ এ, দেখো লাইট বাল্বের মধ্যে তোমার মোস্ট পাওয়ার কনজিউমড কি হয়, ইনফ্রারেড রে হিসেবে হয়। ঠিক আছে, ফিলামেন্ট বাল্বে ইলেকট্রিক পাওয়ার কনজিউমড অ্যাপিয়ার অ্যাজ এ ইনফ্রারেড ওয়েভ। হিটিং রিলেটেড, ঠিক আছে, তাপ রিলেটেড যে কোনো ওয়েভ যদি তোমাকে বলে, হিট রিলেটেড ওয়েভ, হিট বা তাপ, সব কিছুর আনসার তোমার ইনফ্রারেড রে হবে। ঠিক আছে, ফগ, নাইট মোড ফটো শুটিং, ঠিক আছে, সেই সমস্ত পারপাস সব কিছু আমরা অবলোহিত তরঙ্গ বলবো। রিমোট সেন্সিং ডিভাইস হ্যাজ অ্যান ইনবিল্ট সোর্স অফ ইনফ্রারেড রে, টিভি রিমোট সিগন্যালে কোন রেডিয়েশন ব্যবহার করা হয়, এইটা প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, বারবার পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো আসে। ঠিক আছে, রিমোট সেন্সিং ডিভাইস আমরা কিসে ব্যবহার করব, সেটা ইনফ্রারেড রেতে বা ইনফ্রারেড রে তার মধ্যে থাকে বা সেখান থেকে নির্গত হয় অ্যাকচুয়ালি। হুইচ পার্ট অফ দ্য সানলাইট মেক্স দ্য সোলার কুকার হট, হিট রিলেটেড যা বলছি ইনফ্রারেড রে, অবলোহিত তরঙ্গ। ঠিক আছে, এই যে আমরা মেটাল ডিটেক্টর দিয়ে দেখা হয় না যে বডির টেম্পারেচার কত, করোনার সময় দেখবে যে মেটাল দিয়ে বডির টেম্পারেচার কত, আমার জ্বর আছে কি নেই, ঠিক আছে, সেগুলো ডিটেক্ট করা হয়, তো সেটা রেডিয়েশন পাস করিয়ে করা হয় ইনফ্রারেড রে। নেক্সট, টিভি রিমোট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল ইনফ্রারেড রে, একই কোয়েশ্চেন কতবার রিপিট করেছে দেখো, হিট ওয়েভ ইনফ্রারেড রে। ঠিক আছে, সাউন্ড ওয়েভ হ্যাভিং ফ্রিকোয়েন্সি লেস দ্যান 20 হার্জ, 20 হার্জের থেকে কমকে আমরা কি বলি, ইনফ্রাসোনিক, 20 থেকে 20 হার্জকে বলা হয় অডিবল, আর 20,000 হার্জের ওপরে হলে আল্ট্রাসোনিক। হুইচ ওয়েভ ডু নট রিকোয়ার এনি কাইন্ড অফ মিডিয়াম টু প্রোপাগেট, ঠিক আছে, কারণ এর মধ্যে দেখো সাউন্ড হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ, এটা লংগিটিউডিনাল ট্রান্সভার্স দুটো হিসেবেই কাজ করতে পারে, আর্থকোয়েকও মেকানিক্যাল ওয়েভ, ওয়াটার সারফেসের যে ওয়েভ আছে সেটা ওয়াটার হচ্ছে মিডিয়াম ট্রান্সভার্স ওয়েভ, সেটা প্রোপাগেট হচ্ছে। আলো আমরা কি জানি যে লাইট শূন্য মাধ্যমে ট্রাভেল করতে পারে, তো দ্যাটস ওয়াই লাইট ওয়েভ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সেই রেসপেক্টে লাইট ওয়েভ আমাদের কারেক্ট আনসার হবে। চলো নেক্সট, পরের কোয়েশ্চেন, হুইচ অফ দিস ওয়েভস ক্যান বি পোলারাইজ, শোনো পোলারাইজেশন প্রপার্টি শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মাল্টিপল প্লেন ভাইব্রেশনকে, ঠিক আছে, একটা সিঙ্গেল প্লেন ভাইব্রেশনে কনভার্ট করে দেওয়া। দেখবে যে 3D সিনেমাগুলো পোলারাইজ গ্লাস পরিয়ে নিতে হয়, মানে গ্লাস পরে তারপর দেখতে হয়, তাছাড়া তুমি মাথায় পেন শুরু হয়ে যাবে। ওকে, তো পোলারাইজড কি, পোলারাইজড হচ্ছে শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ, ঠিক আছে, যেখানে ওয়েভের ডাইরেকশন এবং তোমার পার্টিকেল ভাইব্রেশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। নেক্সট, ইফ অ্যান ইলেকট্রন অ্যান্ড এ ফোটন হ্যাভ দ্য সেম ওয়েভলেন্থ দেন দে উইল হ্যাভ দ্য সেম, দেখো দুটোর ক্ষেত্রে যদি ওয়েভলেন্থ সেম থাকে তাহলে তাদের মোমেন্টাম সেম হবে। কেন, আমরা ম্যাটার ওয়েভ বা ডিব্রগলি ওয়েভ থেকে কি জানি, ল্যামডা ইকুয়াল টু h/mv, তাই তো, ল্যামডা ইকুয়াল টু h/mv। তো দেখো mv ইজ ইকুয়াল টু আমরা h/ল্যামডা বলতে পারি, তো এইটাকে যদি আমরা সেম বলে দিই, ল্যামডা যদি সেম বলে দিই, তাহলে h তো কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জেবল ফ্যাক্টর কে, চেঞ্জেবল ফ্যাক্টর mv কে আমরা বলি মোমেন্টাম, তো ল্যামডার সাথে মোমেন্টাম ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, তাহলে এটা যদি সেম হয় তাহলে mv কি হবে, mvও সেম হবে। ঠিক আছে, সিম্পল কোয়েশ্চেন, এটা এইভাবে মাথায় রাখবে। চলো পরেরটা কি বলছে, ইন এ ড্যাশ ওয়েভ পার্টিকেল মিডিয়াম ভাইব্রেট ইন দ্য ডাইরেকশন প্যারালাল টু দ্য ডিরেকশন অফ দ্য ওয়েভ প্রোপাগেশন। ওকে, ওয়েভ প্রোপাগেশনের প্যারালালে যেটা হবে সেটা কি দেখ, শোনো তার আনসার কি হবে, তার আনসার হচ্ছে ভাই লংগিটিউডিনাল ওয়েভ, প্যারালাল ওয়েভ যেদিকে প্রোপাগেট করছে, ওয়েভ যেদিকে প্রোপাগেট করছে পার্টিকেল ভাইব্রেশনও সেই দিকে হচ্ছে। ধর আমি বলছি এটা ওয়েভ প্রোপাগেশনের ডাইরেকশন, পার্টিকেলও এইভাবে ভাইব্রেট করছে, ঠিক আছে, সেইটাকে আমরা বলবো কি, লংগিটিউডিনাল ওয়েভ। যেমন আমরা এয়ারের ক্ষেত্রে সেই জিনিসটা দেখছিলাম, এই যে এয়ারের বিভিন্ন লেয়ারের ক্ষেত্রে এই যে জায়গাটা, তো ওয়েভ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তুমি বলবে ওয়েভ এদিক থেকে এদিকে যাচ্ছে, আর পার্টিকেলগুলো এই লেয়ারগুলো কেমনভাবে ভাইব্রেট করছে বলো, একবার এই যে সাইড ওয়াইজ এইভাবে ভাইব্রেট করছে, তাহলে ওয়েভ এদিকে যাচ্ছে, লেয়ারও সাইড ওয়াইজ ভাইব্রেট করছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি হবে, তাহলে 0 ডিগ্রি হলে সবসময় ঘটনাটা দেখা যাবে, এটাকে মাথায় রাখবে। লংগিটিউডিনাল ওয়েভে প্যারালাল কথাটা যখন বলছে তাদের ইন বিটুইন অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, সবসময় ঘটনাটা দেখা যায়। নেক্সট, সাউন্ড ওয়েভস আর ড্যাশ, দেখো সাউন্ড হচ্ছে বেসিক্যালি অনুদৈর্ঘ্য তরঙ্গ,
যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল ওয়েভ কোথায় যেতে পারে? দুটো, একটা কোয়েশ্চেন খুব আসে যে একটা মোটর বোট ধরো সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে, তখন সেখানে কি টাইপের ওয়েভ তৈরি হয়? আনসার মেকানিক্যাল ওয়েভ তৈরি হবে, এবং দুটোই লঙ্গিটিউডিনাল ট্রান্সভার্স, জলের ওপরে আপার সারফেসে, ট্রান্সভার্স জলের লোয়ার সারফেসে লঙ্গিটিউডিনাল ওয়েভ তৈরি হবে, ঠিক আছে। এই দুটো জিনিসকে মাথায় রাখবে, এবং অপশানে দুটোই থাকে যে অনুদৈর্ঘ্য এবং তির্যক তরঙ্গ একসাথে, তো সেইটা অপশান উত্তর হবে। আচ্ছা, এমআরআইতে কি ব্যবহার করা হয়? ম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করা হয়, ঠিক আছে, ম্যাগনেটিক রেজোনেন্স অফ ইমেজিং, ঠিক, এমআরআই তো ম্যাগনেটিক ওয়েভ। দ্য ওয়েভ ইউজড ইন দ্য র্যাডার সিস্টেম, র্যাডারে আমরা কোন ওয়েভ ব্যবহার করি? অ্যাকচুয়ালি এখানে মাইক্রো দেওয়া আছে, এটা অপশানের ওপরে ডিপেন্ড করবে। রেডিও ওয়েভ কারেক্ট আনসার হবে, রেডিও ওয়েভই অপশানে বেশি থাকে। র্যাডার মানে হচ্ছে রেডিও ওয়েভ ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে, সেইটা দিয়ে একটা বলো তোমার কি বলবো, মানে যানের বা কোনো হেলিকপ্টার বা ফাইটার প্লেন যা আছে সেটার ডিরেকশনকে ট্রেস করা হয় র্যাডার দিয়ে। আচ্ছা, দ্য রেডিয়েন্ট এনার্জি হ্যাভিং লোয়েস্ট এনার্জি, দেখো এনার্জি সব থেকে লোয়েস্ট কার আছে? এখানে সব জায়গাতে মাইক্রোওয়েভ বলে দিয়েছে, এটা অপশানের ওপর ডিপেন্ড করবে। রেডিও ওয়েভ অপশানে থাকলে সেটা উত্তর হবে। সব থেকে নিচে যে আছে তার এনার্জি সব থেকে লো, ওপরে যে আছে তার এনার্জি সব থেকে হাই, যেমন ওপরে কসমিক রে ছিল, তো কসমিক রের এনার্জি সেই রেসপেক্টে অনেক হাই হবে, এইটা লো আছে তো এটা লো হবে। নেক্সট পরেরটা, ড্যাশ ইজ ইউজড ইন ওভেন, ভাই ওভেনে কি ইউজ করা হয়? ওভেনে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, সেই কারণেই মাইক্রোওভেন নাম, ঠিক আছে। নেক্সট পরেরটা, পরের কোয়েশ্চেন হচ্ছে এক্স রে। এক্স রে কি চার্জ পার্টিকেল? বলবে এক্স রে চার্জ পার্টিকেল নয়, এক্স রে নিউট্রাল পার্টিকেল। কমেন্ট করো এক্স রে কে আবিষ্কার করেছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট বলছে দ্য টার্ম তোমার আসকারাইন এফেক্ট ইজ এফেক্ট টু হুইচ ফাংশনাল এরিয়া অফ সায়েন্স। আসকারাইন এফেক্ট নিয়ে এটা নিয়ে পরে আলোচনা করব, মেন্সের ক্লাসে আসকারাইন এফেক্ট নিয়ে আলোচনা করব, এটা নিউ কোয়েশ্চেন, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন এটা। নেক্সট, মোর ডেন্সিটি অফ দ্য পার্টিকেল ইন দ্য মিডিয়াম থ্রু হুইচ সাউন্ড ট্রাভেল ক্রিয়েটস মোর ড্যাশ অ্যান্ড ভাইস ভার্সা। ভাই যেখানে ডেন্সিটি বেশি, কম্প্রেশনের ক্ষেত্রে কি বললাম? কনসেপ্ট ওটাই, কম্প্রেশন যেখানে হচ্ছে লেয়ারগুলো কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসা মানে হচ্ছে তাদের ডেন্সিটি বেড়ে যাচ্ছে, ঘনত্ব বেড়ে যাওয়া মানে হচ্ছে তাদের প্রেশার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা টু মেজার দ্য স্পিড অফ অ্যান অ্যাপ্রোচিং কার টু এ পুলিশ অফিসার, ঠিক আছে, রেডিও অফিসার সাইন্স রেডিও ওয়েভ অন ইট। আচ্ছা হ্যাঁ, রেডিও ওয়েভের দ্বারা সেইটাকে ট্রেস করা হয়, ঠিক আছে, ভালো কথা। দ্য টেকনিক অফ কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট অ্যান অবজেক্ট ফ্রম এ ডিস্টেন্স উইদাউট মেজিং ফিজিক্যাল কানেক্ট, ঠিক আছে, কোনো স্যাটেলাইটের কার্যপ্রণালী সেটা কিভাবে কাজ করছে, ঠিকঠাক মতো আদৌ কাজ করছে কিনা সেটা মেজার করার বা সেটা দেখার যে টেকনিকের নাম, সেই টেকনিকের নামকে বলা হয় হচ্ছে রিমোট সেন্সিং টেকনিক, ঠিক আছে। যেমন রিমোট সেন্সিং স্যাটেলাইট, রিমোটের সাহায্যে কোনো একটা যন্ত্রের সাথে কানেকশন বজায় রাখা, সেইটাকে বলা হয় হচ্ছে রিমোট সেন্সিং টেকনিক। তো দ্যাটস ইট, এইটা কারেক্ট আনসার সেই রেসপেক্টে। বলছে মাল্টিকাস্টিং ইজ সেন্ডিং এ ফ্রেম টু এ গ্রুপ অফ দ্য স্টেশন। মাল্টিকাস্টিংকে এইটা বলা হয়, এটা টেকনোলজির কোয়েশ্চেন, যে কোনো একটা গ্রুপ অফ স্টেশনে একটা ফ্রেমকে সেন্ডিং করা, ঠিক আছে। তো এইখানে ওয়েবসের ব্যাপার আছে, তো ওয়েবসের থেকে 50টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করে দিলাম, কিছু ক্লাস নোট দিলাম, যেই জিনিসগুলো তোমাদের পরীক্ষার জন্য দরকার। তো যেটা এখান থেকে বলছিলাম যে এই পার্ট থেকে অ্যাপ্লাইড কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা ওয়েভ তাকে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা ওয়েভ কে আবিষ্কার করেছে, কার ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি কম, ওয়েভলেন্থ বেশি, ওয়েভলেন্থ কম, এই জায়গাগুলোকে ভালো করে একটুখানি রেডি করে যাবে। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু বারবার পরীক্ষাতে আসছে এবং এখান থেকে আবার রিপিট করবে, ঠিক আছে। চলো নেক্সট পার্টে আমরা যেটা নিয়ে বেসিক্যালি ডিসকাস করব সেটা হচ্ছে সাউন্ড, আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এইখান থেকেও আমরা দেখিয়ে দেবো যে কি কি কোয়েশ্চেন পরীক্ষাতে রিপিট করে এবং তোমাদের কোন কোন জায়গাগুলো ভালো করে দেখে যেতে হবে। থ্যাংক ইউ। তো চলো এই ভিডিওতে আমরা সাউন্ড রিলেটেড 50টা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার, তার সাথে সাথে কনসেপ্ট ডিসকাস করব, যেভাবে আমরা করছিলাম টপ 50 মোস্ট রিপিটেড কোয়েশ্চেন, যেটা সাউন্ড থেকে বারবার আসবে। সাউন্ড একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে, সাউন্ড থেকে অনেক অনেক টপিক, অনেক অনেক সাব টপিক পড়তে হয়। এবার সেই জায়গাটা কোনটা, সেই জায়গাটা
আমরা একবার চট করে দেখে নিই। চলো স্টার্ট করি। সাউন্ড হচ্ছে মাল্টিকাস্টিং, যেটা আমরা বলছিলাম যে এইটা তো আমাদের আগের পার্টেই হয়ে গেছিল, সেন্ডিং এ ফ্রেম টু এ গ্রুপ অফ স্টেশন হয়ে গেছিল। আচ্ছা নেক্সট দেখো, ওয়েভের পার্টও কিছু থাকবে, কারণ ওয়েভ আর সাউন্ড তো আলাদা কিছু নয়, কিছু কিছু দেখবে যে রিপিটেড কোয়েশ্চেন এখানে আছে। ওয়াই উই আর এবল টু হিয়ার শর্ট ওয়েভ ব্রডকাস্ট বেটার দেন লং ওয়েভ ব্রডকাস্ট। দেখো শর্ট ওয়েভ ব্রডকাস্টের ক্ষেত্রে কি হয়, তার যে এনার্জি কন্টেন্ট তার মধ্যে যেটা আছে, সেই এনার্জি কন্টেন্ট তার মধ্যে অনেক বেশি থাকে, বুঝতে পেরেছো? শর্ট ওয়েভ ব্রডকাস্টের মধ্যে এই জিনিসটা হয়, এনার্জি কন্টেন্ট তার মধ্যে অনেক বেশি লং ওয়েভ ব্রডকাস্টের থেকে। ঠিক, তো মাথায় রাখবে যে শর্ট ওয়েভ ব্রডকাস্ট মানে হচ্ছে তাদের মধ্যে যে করেসপন্ডিং ওয়েভলেন্থ আছে, সেই ওয়েভলেন্থের ভ্যালু কি হবে, ওয়েভলেন্থের ভ্যালু অনেক কম হবে, এবং ওয়েভলেন্থের ভ্যালু অনেক কম হওয়ার জন্য তাদের মধ্যে করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি হবে, সেই ফ্রিকোয়েন্সি অনেক বেশি হবে, সেই ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার জন্য তাদের মধ্যে এনার্জি কন্টেন্ট বেশি থাকবে। নেক্সট, দ্য ওয়েভলেন্থ অফ এ সার্টেন সিগন্যাল, ঠিক, ক্যান বি স্টাডিড বাই, কোনো একটা ওয়েভলেন্থকে ট্রেস করার যে পদ্ধতি আছে বা যে যন্ত্র আছে সেটাকে সিআরও বলা হয়, ক্যাথোড রে অসিলোস্কোপ বলে। ঠিক আছে, দ্য লস অফ দ্য ভাইব্রেটিং স্ট্রিং ক্যান বি স্টাডিড বাই, শব্দের কম্পাঙ্ক মাপার যে যন্ত্রের নাম আছে, কোনো একটা স্ট্রিং, কোনো একটা তার সেটা ভাইব্রেট করছে, সেই তারের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ককে মাপার যে যন্ত্র আছে সেই যন্ত্রের নাম বলা হয় সনোমিটার। যেমন সনো কথাটা, SONO, এই যে সনো, এই সনো কথাটা কার সাথে অ্যাসোসিয়েটেড, বলবে সনো কথাটা সাউন্ডের সাথে অ্যাসোসিয়েটেড। কথা বোঝা গেল? তাহলে সনোমিটার যন্ত্র দিয়ে আমরা লস অফ ভাইব্রেটিং স্ট্রিং স্টাডি করি। নেক্সট, ড্যাশ ওয়েভ ক্যানট বি ট্রান্সমিটেড উইথ ভ্যাকিউম। দেখো সাউন্ড একটা কি ওয়েভ, বারবার বলছি, সাউন্ড একটা মেকানিক্যাল ওয়েভ। ঠিক, মেকানিক্যাল ওয়েভের জন্য সাউন্ডে লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স দুটো কথাই আমরা ব্যবহার করতে পারি। সাউন্ড একটা কি ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল হওয়ার জন্য এটা লঙ্গিটিউডিনালও আমরা বলবো, লঙ্গিটিউডিনালও বলবো, এবং সাউন্ড ওয়েভকে ট্রান্সভার্স কথাটাও বলা যায়। ঠিক আছে, যেমন সলিড এবং আপার সারফেস অফ দ্য লিকুইডে ট্রান্সভার্স ওয়েভ ট্রান্সমিট হয়। ঠিক আছে, তো সেই জন্য কে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারবে না, বলবে সাউন্ড শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে না। আচ্ছা, ইন্টেন্সিটি কার সাথে প্রপোর্শনাল, বলবে স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউডের সাথে। এখান থেকে কোয়েশ্চেন খুব আসে। কি কোয়েশ্চেন আসে ভালো করে একবার লক্ষ্য করো। কোয়েশ্চেন হচ্ছে এরকম, কোয়েশ্চেন হচ্ছে এরকম, দেখো বেশ, আচ্ছা দেখো কোয়েশ্চেন হচ্ছে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি আই প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। এইটা হচ্ছে আমার সম্পর্ক, যে কোনো একটা তরঙ্গের যে তীব্রতা হবে, সেই তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক। যেমন অ্যামপ্লিটিউড কাকে বলে, ছবিতে এঁকে দিয়েছিলাম, যে এই যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে অ্যামপ্লিটিউড। কোনটা, এইখান থেকে যেটা হাই পিক উঠছে তাকে আমরা অ্যামপ্লিটিউড বলি। ঠিক আছে, তো অ্যামপ্লিটিউডের কার সাথে, স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। ঠিক, তার মানে অ্যামপ্লিটিউড যদি 2 টাইমস বাড়ে, অ্যামপ্লিটিউড, ঠিক আছে, ইজ ইনক্রিজেস, অ্যামপ্লিটিউড ইজ ইনক্রিজেস টোয়াইস বা 2 টাইমস, তার মানে ইন্টেন্সিটি কি হবে, বলবে ইন্টেন্সিটি ইনক্রিজেস, ইন্টেন্সিটি বাড়বে কত টাইমস, 4 টাইমস। অ্যামপ্লিটিউড দুগুণ বাড়লে তাহলে 2 তার স্কোয়ার হবে, 2 তার স্কোয়ার মানে হচ্ছে ইন্টেন্সিটি কত গুণ বাড়বে, বলবে 4 গুণ বাড়বে, 4 টাইমস বাড়বে। ঠিক আছে, ব্যাস। তার মানে আমাকে যদি বলে যে অ্যামপ্লিটিউডের রেশিও, ধরো দুটো সাউন্ডের 2 ওয়েভ, আমি এরকম বলছি 2 ওয়েভ অ্যামপ্লিটিউড রেশিও, ঠিক আছে, তাদের বিস্তারের যে অনুপাত, সেই বিস্তারের অনুপাত বলছে 2:3। এরকম কোয়েশ্চেন দেখবো আমরা পরে আছে। ঠিক আছে, সেইগুলো এখনই ডিসকাস করে দিচ্ছি। 2:3 যদি তাদের অ্যামপ্লিটিউডের রেশিও হয়, তো তুমি বলবে যে ইন্টেন্সিটি রেশিও তার মধ্যে কত হবে, তুমি বলো ইন্টেন্সিটি রেশিও। তো আনসার কি করব, ইন্টেন্সিটি রেশিও হবে 2 তার স্কোয়ার ইস টু 3 তার স্কোয়ার। তাহলে 2 তার স্কোয়ার মানে কত, 4, 3 তার স্কোয়ার মানে কত, 9। তাহলে 4:9 হবে সেই রেসপেক্টে কারেক্ট আনসার। ঠিক আছে, 4:9। চলো পরেরটা দেখি আমরা।
পরেরটা হচ্ছে এটা, আচ্ছা, দ্য ব্যাটস ক্যান ফ্লাই ইন দ্য ডার্ক বিকজ, ঠিক আছে, বাদুড়, ঠিক, সেটা অন্ধকারে কেন তারা চলাচল করতে পারে, তার কারণ হচ্ছে যে দে জেনারেট আল্ট্রাসোনিক সাউন্ড ওয়েভ, তারা আল্ট্রাসোনিক সাউন্ড প্রডিউস করতে পারে, আল্ট্রাসোনিক সাউন্ড তারা শুনতেও পায়, সেই কারণে বাদুড় ডার্ক জায়গাতে বা অন্ধকারের মধ্যে দিয়ে তারা চলাচল করতে পারে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নেক্সট, পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, ইন এ ড্যাশ ওয়েভ particles of the medium vibrate in the direction perpendicular in the direction of the wave propagation, তরঙ্গ যেদিকে যাচ্ছে, ঠিক আছে, পার্টিকেল ভাইব্রেশন তার উল্টো দিকে হচ্ছে বা তার সাথে পারপেন্ডিকুলারলি হচ্ছে, লম্বভাবে হচ্ছে, এটা কোন ওয়েভের ক্ষেত্রে হয়? মেনলি বলবে যে এটা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে মেনলি এটা হয়। ওকে, ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে হয় বা তির্যক তরঙ্গের ক্ষেত্রে হয়, ঠিক আছে। যেমন জলের ওপরে কোনো একটা ঢিল যদি তুমি ছোড়ো, তুমি একটা জিনিস দেখো যে জলের ওপরে ঢিল ছুড়লে তরঙ্গ কেমনভাবে ট্রাভেল করে, তরঙ্গ এইভাবে যায়, ঠিক আছে, তরঙ্গ সাইড ওয়াইজ ছড়াচ্ছে, ঠিক। এবং ওর ভেতরে, ওর ওপরে মানে সারফেসের ওপরে যদি একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্ট কেমনভাবে অসিলেট করবে, বলবে সেই অবজেক্ট এইভাবে এইভাবে অসিলেট করবে। তো ইন বিটুইন অ্যাঙ্গেল কত ডিগ্রি? তুমি বলবে 90 ডিগ্রি। তাহলে ইন বিটুইন অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে এটা কি তরঙ্গ হবে? তির্যক তরঙ্গ হবে। এবং তির্যক তরঙ্গের এক্সাম্পলকে লাইট, ঠিক আছে, আলো একটা কি টাইপের তরঙ্গ? তির্যক তরঙ্গ, ঠিক আছে। লাইট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ট্রান্সভার্স ওয়েভ, হয়ে গেল। আচ্ছা, when a stone is thrown in a calm of water of a pond, the wave produced on the surface of water transverse by, যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটাই এখানে আছে, ঠিক আছে। আর লঙ্গিটিউডিনালের এক্সাম্পল কি? ওই যে এয়ার লেয়ারের কথাটা যেটা বলছিলাম, যে ওয়েভ যাচ্ছে, ঠিক আছে, এই যে বাতাসের মধ্যে দিয়ে শব্দ ট্রাভেল করছে, যে সেটা যে ওয়েভের থ্রু দিয়ে বা যে ওয়েভের মতো করে ট্রাভেল করে, সেই ওয়েভটাকে বেসিক্যালি বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। গেল। নেক্সট, স্টেশনারি ওয়েভ ইজ ফর্মড বাই, দেখো স্টেশনারি ওয়েভ মানে হচ্ছে স্থানু তরঙ্গ বলা হয়। স্থানু তরঙ্গ কিভাবে তৈরি হয়? দুটো ওয়েভ যখন সেম ফ্রিকোয়েন্সিতে থাকবে, অপোজিট ডাইরেকশনে থাকবে, দুটো ওয়েভ, দুটো তরঙ্গ, তাদের কম্পাঙ্কের মান একই এবং দুটো তরঙ্গের যে অভিমুখ, সেই অভিমুখটা আলাদা, অপোজিট ডাইরেকশনে থাকবে, সেম ফ্রিকোয়েন্সিতে থাকবে, তখন তাকে মানে স্টেশনারি ওয়েভ বলা হয়। যেমন একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, সেখানে স্টেশনারি ওয়েভ তৈরি হয়, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ ইউজ টু বি চেক দ্য ডেভেলপমেন্ট অফ ইনফ্যান্ট অফ ইউটেরাস? আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি যে টেকনিক, সেখানে কি সাউন্ড ব্যবহার করা হয়? আলট্রাসাউন্ড ব্যবহার করে কোনো একটা অর্গানের যে ইমেজ আছে, সেই ইমেজকে প্রডিউস করা হয়। কি সাউন্ড ব্যবহার করে? আলট্রাসাউন্ড। মাইন্ড ইট। ড্যাশ ওয়েভ ক্যানট বি পোলারাইজড, কোন ওয়েভকে পোলারাইজ করা যাবে না? আলট্রাসোনিক সাউন্ডকে পোলারাইজ করা যাবে না, ঠিক আছে। তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? এন গ্রেটার দেন 20,000 হার্জ, 20 কিলো হার্জ। মাইন্ড ইট, যেই সাউন্ড আমরা শুনতে পাই না, ঠিক আছে। দ্য ওয়েভ ইউজড ইন দ্য সোনোগ্রাফি, আলট্রাসোনিক সাউন্ড, এগুলো সব অ্যাপ্লিকেশন। আলট্রাসোনিক সাউন্ডের সাহায্যে, ঠিক আছে, কোনো একটা তোমার অ্যাপারেটাস বলো, ঠিক আছে, কেমিক্যাল অ্যাপারেটাস বলো, ল্যাবরেটরিতে কোথাও ডাস্ট পার্টিকেল জমে আছে যেগুলোকে ধুলো ঝাড়া যাচ্ছে না, সেগুলোকে আলট্রাসোনিক সাউন্ডের মাধ্যমে সেই ডাস্ট পার্টিকেলগুলোকে ভাইব্রেট করানো হয়। সেই ভাইব্রেট করে সেই জায়গা থেকে ফার্স্ট অপসারিত করা হয়, অপসারিত করার পরে সেই জিনিসটাকে ঝাড়া হয়, ঠিক আছে। কস্টিউম পরিষ্কারের জন্য আমরা কিছু সময় আলট্রাসাউন্ড ব্যবহার করে থাকি। ওকে, হুইচ ওয়েভ ক্যানট প্রোপাগেট ইন ভ্যাকিউম? ভাই আলট্রাসোনিক সাউন্ড হবে, অপশানে এরকম থাকবে, ভ্যাকুয়াম মিডিয়ামে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে, লাইট থাকবে, গামারে থাকবে, আলট্রাসাউন্ড থাকবে, ঠিক আছে। তো তার রেসপেক্টে আলট্রাসোনিক সাউন্ড আমরা আনসার দেব। হোয়াট ইজ কল্ড সাউন্ড ওয়েভ অ্যাবভ দেন দ্য ফ্রিকোয়েন্সি 20,000 হার্জ আলট্রাসাউন্ড? তার মানে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকে তুমি বুঝতে পারছো যে আলট্রাসাউন্ড, এই যে টপিকটা বা এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা থেকে কত ধরনের প্রশ্ন বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসতে পারে। কথা বোঝা গেল কি বলছি? কত প্রশ্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসবে। আলট্রাসাউন্ড একই, তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ জানতে হবে, তার অ্যাপ্লিকেশনের জায়গাগুলো জানতে হবে, কোনটাকে পোলারাইজ করা যায়, কোনটাকে পোলারাইজ করা যায় না, মাল্টিপল প্লেন ভাইব্রেশনকে কোথায় সিঙ্গেল প্লেন ভাইব্রেশনে কনভার্ট করা যায় যায় না, এই জায়গাগুলো একটু ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে। এইগুলো খুব হট টপিক। নেক্সট, পরেরটা বলছে, ইন হুইচ রিজিয়ন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ডাউজ দ্য লিম্যান সিরিজ অফ দ্য হাইড্রোজেন অ্যাটম লাই? আল্ট্রাভায়োলেট রে, কেমিস্ট্রি, এটা একটু অ্যাডভান্স টপিক, ক্লাস 11-এ আছে, ঠিক আছে। লিম্যান সিরিজের সাথে সবসময়, ঠিক আছে, 6টা সিরিজ হয়, 6টা স্পেকট্রাম, লিম্যান, বামার, প্যাসেন, ব্রাকেট, ফান্ড, হামফ্রিজ। তো 6টা
স্পেকট্রামের মধ্যে লিম্যান সিরিজ যেটা আছে সেই লিম্যান সিরিজের সাথে ইউভি রের সম্পর্ক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট পরেরটা বলছে ইন এ ডেঞ্জারাস it is dangerous to observe the solar eclipse with the naked eye because ultraviolet radiation from the sun burn our retina। ঠিক আছে, সূর্যগ্রহণ কখনো খালি চোখে দেখা উচিত না, কারণ তখন সূর্য থেকে নানান রকম রেডিয়েশন আসে, যেই রেডিয়েশন আমাদের চোখের রেটিনাতে পড়লে রেটিনা বার্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেইটা সবসময় গ্লাস পরে দেখা উচিত। নেক্সট লংগিটিউডিনাল ওয়েভ ক্যানট ট্রাভেল থ্রু, তারা কোথা থেকে ট্রাভেল করতে পারে না, ভ্যাকুয়াম মিডিয়ামে ট্রাভেল করতে পারে না, মিডিয়াম লাগবে কারণ মেকানিক্যাল ওয়েভ। লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ড্যাশাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, অপশান বেস কোয়েশ্চেন। ধরো অপশানে থাকলো ভিজিবল লাইট, ঠিক আছে, গামা রে, এক্স রে, ইউভি রে, তো তার মধ্যে কার লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হবে, ভিজিবল লাইটের। ঠিক আছে, এটা অপশান বেস। ট্রানজিশন আয়ন অ্যাবজর্ব লাইট ইন, ঠিক আছে, ট্রানজিশন আয়ন তার মানে হচ্ছে কোনো একটা অ্যাটমসের মধ্যে তুমি লাইট ফেলছো, সেই অ্যাটমসের মধ্যে লাইট ফেলার পরে সেই লাইটটা ঠিক যে ফ্রিকোয়েন্সির লাইটকে অ্যাবজর্ব করবে, ধরো একটা পার্টিকুলার এনার্জি তার মধ্যে ফেললে, লাইট তার মধ্যে ফেললে, তো সেই অ্যাটমটা যে লাইটকে অ্যাবজর্ব করবে সেইটা ভিজিবল রিজিয়নে থাকে। ঠিক আছে, তো সেই কারণে তাকে ভিজিবল রিজিয়ন বলছে। এই কারণে কোনো একটা জিনিসের ফ্লেম আমরা পাই বা দেখতে পাই। ধরো সোডিয়ামের ফ্লেম কেমন যদি জিজ্ঞেস করে, বলবে গোল্ডেন ইয়েলো ফ্লেম। তো এই গোল্ডেন ইয়েলো ফ্লেমটা কেমনভাবে আসলো, সোডিয়ামের যে আউটার মোস্টে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন যখন হিটেড আপ হয় তখন সে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে অ্যাবজর্ব করে। এই অ্যাবজর্ব করার পরে যে এমিশনটা হচ্ছে, সেই এমিশনের যে ওয়েভলেন্থ আছে, সেই ওয়েভলেন্থটা আমাদের গোল্ডেন ইয়েলো কালারের যে ওয়েভলেন্থ, তার ওয়েভলেন্থের সাথে ইকুয়াল হয় বলে আমরা কোনো একটা পার্টিকুলার জিনিসের ফ্লেম সেই কালারটা দেখি। তো কালারের কনসেপ্ট এটাই। তো ভিজিবল লাইটের স্পেকট্রামের যে রেঞ্জ আছে তার মধ্যে থাকতে হবে। বলছে ইন্ডিকেট দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন অর্ডার অফ দেয়ার ইনক্রিজ অফ ওয়েভলেন্থ। আচ্ছা, ওয়েভলেন্থ ইনক্রিজ করছে, দেখো এক্স রের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, তারপরে ইনফ্রারেড, তারপরে ভিজিবল, তারপরে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ সব থেকে বেশি ইনক্রিজ বলেছে, মাইক্রোওয়েভ, ভিজিবল, ইনফ্রারেড, এক্স রে। ওই ওয়েভের চ্যাপ্টারে যে চার্টটা আমি বানিয়ে দিয়েছি, যে ওপর থেকে নিচে নামলে কার ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে কার ফ্রিকোয়েন্সি কম হচ্ছে, সেই জায়গা থেকে এটা আছে। নেক্সট বলছে সায়েন্টিস্ট হ্যাভ ক্রিয়েটেড ওয়ার্ল্ড শর্টেস্ট ড্যাশ লেজার পালস উইথ এ ডিউরেশন অফ জাস্ট 43 অ্যাটোসেকেন্ড এক্স রে। এই যে অ্যাটোসেকেন্ডের ওপরে বেস করে এই বছর নোবেল প্রাইজ পেয়েছে। তোমরা জানো যে ফিজিক্সের নোবেল প্রাইজ কিসের জন্য এবছর, টপিকটা কি, টপিকটা হচ্ছে অ্যাটোসেকেন্ড পালস জেনারেট করা। অ্যাটোসেকেন্ড মানে কি, এক সেকেন্ডকে মানে 1 অ্যাটোসেকেন্ড, সেইটা মানে কি 10⁻⁻18 সেকেন্ড। কথা বুঝতে পারছো, মানে 1/1 পেছনে 18টা শূন্য হবে, মানে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগকে অ্যাটোসেকেন্ড বলা হয়, এত সেকেন্ড পালস জেনারেট করা। ওকে, তো সেটা কি দিয়ে, এক্স রে দিয়ে, মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পরেরটা, হুইচ টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভ ওয়েভলেন্থ ইন দ্য রেঞ্জ অফ 10⁻11 থেকে 10⁻8 মিটার। তো এই যে জিনিসটা আছে, এইটা যার ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে পড়বে সেটা এক্স রের ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে পড়বে। ঠিক আছে, এক্স রে 10⁻11 থেকে 10⁻8 মিটার মানে হচ্ছে মোটামুটি অ্যাংস্ট্রম রেঞ্জ। ওকে, অ্যাংস্ট্রম রেঞ্জের মধ্যে পড়বে কে, এক্স রে, মাইন্ড ইট। তো এইটা পরীক্ষাতে খুব একটা বেশি আসার সম্ভাবনা নেই, কারণ এটা ডেটাবেস কোয়েশ্চেন। ঠিক আছে, জাস্ট একবার দেখে নেবে। আচ্ছা, নেক্সট বলছে ইফ অ্যান অবজেক্ট এক্সিকিউট 10 অসিলেশন পার সেকেন্ড দেন ইটস ফ্রিকোয়েন্সি ইন কিলোহার্টজ ইকুয়াল টু, দেখো 10 অসিলেশন পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি বার করার কি সূত্র আমরা জানি, যে 1 সেকেন্ডে যতবার অসিলেশন করছে সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তার মানে 1 সেকেন্ডে যদি 10 বার অসিলেশন করে, তার মানে ফ্রিকোয়েন্সি তার হবে কত, 10 হার্জ। তাহলে 10 হার্জকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, কিলো হার্জে। তার মানে 10 ডিভাইডেড বাই 1000, 10 ডিভাইডেড বাই 1000 মানে হচ্ছে 0.1 কিলো হার্জ। 1 2 3, execute 10 oscillation per second then its frequency kilohertz is equal to 10/1000। এইটা কাটবে, 00 এইটা কাটলো, সরি 0.01ই হবে, 0.01 কিলোহার্টজ। ঠিক আছে, অপশন নাম্বার এইটা কারেক্ট আনসার। ঠিক আছে,
ওকে, পার সেকেন্ডের কথা এখানে দেওয়াই আছে, মানে পার সেকেন্ড আমার চেঞ্জ করার দরকার নেই, এটাই ঠিক আছে। টু ওয়েভস ইচ অফ অ্যাম্পলিটিউড 1.5 mm, ফ্রিকোয়েন্সি 10 হার্জ, ঠিক আছে, ট্রাভেলিংস ইন অপোজিট ডাইরেকশন উইথ এ স্পিড অফ 20 millimeter per second, the distance in millimeter between two adjacent node। দেখো অ্যাকচুয়ালি আমাকে দুটো ওয়েভ বলেছে, তাদের অ্যাম্পলিটিউড বলেছে কত, 1.5 মিলিমিটার আছে, ঠিক আছে, দুটো ওয়েভ তাদের অ্যাম্পলিটিউড 1.5 মিলিমিটার আছে, ফ্রিকোয়েন্সি আছে কত, 10 হার্জ, ফ্রিকোয়েন্সি আছে 10 হার্জ, অ্যাম্পলিটিউড এত, অ্যাম্পলিটিউড থেকে আমরা ইন্টেন্সিটি পেয়ে যাব, আর ট্রাভেলিং অপোজিট ডাইরেকশন স্টেশনারি ওয়েভ with a speed of 20 millimeter per second, the distance between in millimeter to adjacent node। আচ্ছা, অ্যাডজাসেন্ট নোট কথাটার মানে একটা ওয়েভ হচ্ছে এইভাবে যাচ্ছে, আরেকটা ওয়েভ হচ্ছে এইভাবে আসছে, তো দুটো অ্যাডজাসেন্ট নোট মানে হচ্ছে এটা, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স আসবে সেই ডিস্টেন্সটা কত। আচ্ছা, এটার জন্য একটা ফর্মুলা আছে, ওকে, এই যে পার্টিকুলার জিনিসটা, এটার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা দেখবো পরে, এটা উত্তর 1 হবে, ঠিক আছে। একটা নোট তাদের মধ্যে প্রেজেন্ট থাকবে, কারণ স্পিডটা 1 সেকেন্ডে 20 মিলিমিটার যাচ্ছে, ফ্রিকোয়েন্সি 10 হার্জ আছে, অ্যাম্পলিটিউড 1.5 মিলিমিটার, ঠিক আছে, তার মানে 1.5, এইটা করলে হবে হচ্ছে 300, এটা 1 হবে, ঠিক আছে, এটা আমরা করব পরে। এটার জন্য কিছু থিওরি আমাদের জানতে হবে, এটা একটুখানি হাতে রাখলাম, এটা পরে আমি করিয়ে দেবো। নেক্সট, ইন এ প্রোগ্রেসিভ ওয়েভ হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস হুজ ফেজেস আর অপোজিট। দেখো প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স যদি অপোজিট হয়, তখন একটা ওয়েভ এই ডাইরেকশনে যাচ্ছে, একটা ওয়েভ এই ডাইরেকশনে যাচ্ছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা হবে 180 ডিগ্রি অপোজিটের জন্য। নেক্সট, পিরিয়ড অফ অসিলেশন 3 সেন্টিমিটার মাইক্রোওয়েভস ইন সেকেন্ড। দেখো পিরিয়ড অফ অসিলেশন 3 সেন্টিমিটার মাইক্রোওয়েভ ইন সেকেন্ড। আচ্ছা, ভি ইকুয়াল টু এল ল্যামডা যদি আমি করি, দেখো অ্যাকচুয়ালি লাইটের স্পিড, ঠিক আছে, পিরিয়ড অফ অসিলেশন বলেছে, এইটার উত্তর যেটা হবে এই দিকে হচ্ছে 3 সেন্টিমিটার ডিভাইডেড বাই লাইটের স্পিড কত, লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10 সেন্টিমিটার পার সেকেন্ড হবে, 10 সেন্টিমিটার পার সেকেন্ড, 3 3 কাটো, তাহলে 1 × 10⁻10 সেন্টিমিটার, ঠিক আছে। এগুলো একটু কোয়ালিটি কোয়েশ্চেন, 1 × 10⁻10 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার এটা। নেক্সট, দ্য অডিবল রেঞ্জ সাউন্ড, অডিবল রেঞ্জের সাউন্ড তোমার 20 হার্জ থেকে 20,000 হার্জ হয়, একই কোয়েশ্চেন বারবার রিপিট করেছে, ঠিক আছে, নতুন কোয়েশ্চেন কিছু নয় এগুলো। আচ্ছা, ফেজ ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট বলেছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বলেছে, ফর এ ওয়েভ অফ উইথ ভেলোসিটি 360 মিটার পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি এত, দ্য পাথ ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট। আচ্ছা, প্রথমে তুমি ভি ইকুয়াল টু এন ল্যামডা থেকে, প্রথমে ল্যামডাটা তুমি বার করে দাও, ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন হবে, ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন যদি হয়, তাহলে ভেলোসিটি কত আছে, ভেলোসিটি আছে 360, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কত আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 500, ফ্রিকোয়েন্সি 500, তাহলে এইটা দিয়ে কাটাকাটি করলে তোমার 2 দিয়ে 18, 2 দিয়ে 25, 2 দিয়ে 18, 2 দিয়ে 25, ওকে গেল এটা। দ্য পাথ ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস ইজ, আচ্ছা পাথ ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস আমার কত হবে, আচ্ছা ফ্রিকোয়েন্সি বলেছে 500 হার্জ, আর এটা হচ্ছে 360 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটা গেল তো আমাদের মিটারে আসলো, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে, এই মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে এটা 100 হবে, 100 মানে হচ্ছে 4 25 100, 4 18 72 হলো, ঠিক আছে, 72 হলো বিটুইন পার্ট ডিফারেন্স বলেছে, ঠিক আছে, 72 120 ডিগ্রি, 72/3, 72/3 মানে হচ্ছে 24 সেন্টিমিটার, কারেক্ট আনসার, ঠিক আছে, 24 সেন্টিমিটার। তো এইগুলো আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এইগুলো এখন এখানে করিয়ে দিচ্ছি, ঠিক, এইগুলো নিয়ে আমাদের রিপিটেশন বা ক্লাস আমাদের পরে আবার হবে, সমস্যা নেই, এগুলো ভালো করে করিয়ে দেবো, নো প্রবলেম। নেক্সট পরেরটা দেখো, বলছে দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি অফ এ ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ এন, আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে, 2n হবে, ঠিক আছে। রেকটিফায়ারের ক্ষেত্রে ইনপুট ফ্রিকোয়েন্সি যা হয় আউটপুট ফ্রিকোয়েন্সি তার ডবল হয়, ঠিক আছে, তার মানে আমরা কি বলবো, আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু ইনপুট মাল্টিপ্লাইড বাই 2,
আউটপুট ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি ডবল হয়, তাহলে আনসার 2n হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম? 380 ন্যানোমিটার থেকে, অ্যাকচুয়াল এটা অ্যাংস্ট্রমে দেওয়া আছে, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, মাইন্ড ইট। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য ওয়ার্ল্ড শর্টেস্ট এক্স-রে লেজার হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড বাই সায়েন্টিস্ট? যেটা তোমাকে একটু আগে দেখালাম, 43 অ্যাটোসেকেন্ড। ঠিক আছে, এই লেজার টেকনোলজি সাকসেসফুলি করা গেছে এখনো পর্যন্ত, টিল নাও। দ্য ইন্টেন্সিটি রেশিও অফ ওয়েভস 25:9, অ্যামপ্লিটিউড রেশিও কত হবে? তাহলে ইন্টেন্সিটি রেশিও এটা হচ্ছে I1 রেশিও I2, ঠিক। এটা যদি হয় অ্যামপ্লিটিউড রেশিও কত হবে? অ্যামপ্লিটিউড রেশিও হবে √I1 রেশিও √I2, তার মানে 25-এর √5, 9-এর √3, 5:3 কারেক্ট আনসার। কারণ কোন ফর্মুলা থেকে? যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কার সাথে? অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে, এই ফর্মুলা থেকে। ঠিক আছে, দ্য ডিস্টেন্স বিটুইন নোড অ্যান্ড অ্যান্টিনোড 30 সেন্টিমিটার হলে ওয়েভলেন্থ কত হবে? শোনো, দুটো নোডের মধ্যে যে ডিস্টেন্স আছে করেসপন্ডিং, সেইটাকে ওয়েভলেন্থ বলা হয়। দুটো নোডের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে ওয়েভলেন্থ বলা হয়। একটা নোড আর একটা অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স যদি 30 সেন্টিমিটার বলা হয়, তো অ্যাকচুয়ালি ফর্মুলা অনুযায়ী λ/2, যেটা ক্রেস্ট আর ট্রাফের ব্যাপার দেখেছিলাম, λ/2 যদি 30 হয়, তাহলে λ = 30 × 2 কত হবে? 60 কারেক্ট আনসার হবে। তো 60 সেন্টিমিটার সেই রেসপেক্টে আনসার আমার। ঠিক আছে, নেক্সট, দ্য অর্ডিনারি অ্যান্ড ম্যাক্সিমাম টলারেন্স লিমিট অফ দ্য সাউন্ড। আচ্ছা, কত ডেসিবেল বা বেল অবধি আমরা সাউন্ড শুনতে পাই? সেটা 60 থেকে 80 ডেসিবেল পর্যন্ত শুনতে পাই। শোনো এবার, 60 থেকে 80 ডেসিবেল যেটা বলছে, এই ডেসিবেল হচ্ছে কার ইউনিট? লাউডনেসের ইউনিট, মাইন্ড ইট। ডেসিবেল কার ইউনিট? ইউনিট অফ লাউডনেস। ওকে, ডেসিবেল কার ইউনিট? ইউনিট অফ লাউডনেস এর ইউনিট। ঠিক। আচ্ছা, কনভেনশনাল ইউনিট যদি আমরা বলি, লাউডনেসের আমাদের কনভেনশনাল ইউনিট হবে বেসিক্যালি ফোন। যখন একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্জ হয়, 1 কিলোহার্জ বা 1000 হার্জ যখন হবে, তখন আমরা 1 ডেসিবেল ইজ ইকুয়াল টু 1 ফোন বলতে পারি। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। 1 ডেসিবেল ইজ ইকুয়াল টু 1 ফোন, মাইন্ড ইট। নেক্সট পরেরটা বলছে, টু হিয়ার এ ডিস্টিংক্ট ইকো দ্য টাইম ট্রাভেল বিটুইন দ্য অরিজিনাল সাউন্ড অ্যান্ড দ্য রিফ্লেক্টেড সাউন্ড মাস্ট বি, মানে পারসিস্টেন্স অফ ইকো, ইকো আমাদের কানে কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়? তুমি বলবে 0.1 সেকেন্ড পর্যন্ত ইকো আমাদের কানে স্থায়ী হয়, মাইন্ড। ঠিক আছে, 0.1 সেকেন্ড পর্যন্ত। ঠিক, তোমরা আমাকে কমেন্টে বলো তো যে ইকো শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স আমাদের কত হতে হবে? ঠিক আছে, ইকো শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স কত হতে হয়, এটা আমায় বলো কমেন্টে, দেখি। নেক্সট পরেরটা দেখি আমরা। লাউডনেস অফ দ্য সাউন্ড ডিপেন্ডস অন বাই অ্যামপ্লিটিউড। অ্যাকচুয়ালি লাউডনেস অ্যামপ্লিটিউডের ওপরে ডিপেন্ডেন্ট, আর অ্যামপ্লিটিউড ইন্টেন্সিটির ওপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো লাউডনেস, ইন্টেন্সিটি, অ্যামপ্লিটিউড একই জিনিসের কথা, আলাদা নয়। সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, জলের তলায় কোনো জিনিসের লোকেশন ট্রেস করার জন্য নেভিগেশন পারপাসে আমরা সোনার ব্যবহার করি। সোনার বেসড অন প্রিন্সিপাল অফ ইকো। তোমরা আমাকে কমেন্টে বলো যে সোনারে কোন সাউন্ড ব্যবহার করা হয়? অডিবল সাউন্ড, ইনফ্রাসনিক সাউন্ড, নাকি আল্ট্রাসনিক সাউন্ড? কোন সাউন্ড সোনারে ব্যবহার করা হয় এটা বলো। দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড ইন ময়েস্ট এয়ার ইজ মোর দ্যান ড্রাই এয়ার বিকজ ময়েস্ট এয়ার হ্যাজ, শোনো, বাতাসে জলীয় বাষ্প ঢুকলে বাতাসের যে ডেনসিটি আছে সেই ডেনসিটি কমে যায়। তার মানে আমরা বলবো এখানে যে ময়েস্ট এয়ার আছে, এই ময়েস্ট এয়ারের ডেনসিটি লো। ময়েস্ট এয়ার তার করেসপন্ডিং ডেনসিটি কি হবে? লো হবে। আর ড্রাই এয়ারের কথা যদি বলি, তো ড্রাই এয়ারের ডেনসিটি হাই হবে। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো যে ময়েস্ট এয়ার বা ড্রাই এয়ারের ক্ষেত্রে ভেলোসিটি এবং ডেনসিটির যে সম্পর্ক আছে সেটা v প্রপোর্শনাল টু 1/√ρ। ডেনসিটি যদি কমে যায় তাহলে ভেলোসিটি বেড়ে যাবে, ভেলোসিটি যদি কমে যায় তাহলে ডেনসিটি বেড়ে যাবে। এরকম হচ্ছে কনসেপ্ট। তাহলে ডেনসিটি যার কম, ভেলোসিটি সেখানে তত বেশি। তাহলে ময়েস্ট এয়ারের বা বাতাসে জলীয় বাষ্প থাকলে তার ডেনসিটি কমে যায়, ওই জন্য তার বেগ বেড়ে যায়। এই কারণে শীতকাল, বর্ষাকাল আর গরমকাল তিনটের কম্পেয়ার যদি করে আমায় বলে যে কোন কালে সাউন্ড সব থেকে ভালো ট্রাভেল করে বা অনেক দূর দূর পর্যন্ত ট্রাভেল করে, তুমি বলবে যে গরমকালে সাউন্ড দূর দূর, এই বর্ষাকালে মানে রেইনি সিজনে দূর দূর পর্যন্ত ট্রাভেল করে, কারণ রেইনি সিজনে বাতাসে জলীয় বাষ্প থাকে, বাতাসের ঘনত্ব কমে যায়, সেই জন্য তাদের ট্রাভেল করতে সুবিধা হয়। নেক্সট,
পরেরটা বলছে দেখো, বলছে দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড, আচ্ছা তাহলে লেস ডেন্সিটি দ্যান ড্রাইয়ার, এটা লেস হবে, ঠিক আছে, ড্রাইয়ার তুলনায় লেস ডেন্সিটি। নেক্সট, হুইচ ফেনোমেনন ইজ রেসপন্সিবল ফর দ্য ইকো অফ দ্য সাউন্ড, ভাই প্রতিধ্বনি হওয়ার জন্য কি, যে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন শব্দ হতে হয়, যেটা অরিজিনাল সাউন্ড আমি করছি, সেই অরিজিনাল সাউন্ড থেকে কমপ্লিটলি সেপারেট একটা সাউন্ড কোনো একটা রিফ্লেক্টরের গায়ে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে ব্যাক করে আবার আসবে ফিরে, ঠিক আছে, তো সেইটাকে বলা হয় কি, সেইটা হচ্ছে আমাদের রিফ্লেকশন, মানে সেইটা হচ্ছে আমাদের ইকো। ইকো শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স, সেটা কমেন্টে করতে বললাম, পারসিস্টেন্স অফ ইকো 0.1 সেকেন্ড, ঠিক, রিফ্লেক্টরের যে হাইট হতে হবে সেটা ওয়েভলেন্থের থেকে অনেক বেশি হতে হবে, ঠিক আছে, না হলে সেটা ধাক্কা খাবে না, আর যে সাউন্ড আমি করছি তার মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের এনার্জি থাকতে হবে যাতে করে সেখানে ধাক্কা খেয়ে ব্যাক করে আবার ফিরে আসতে পারে। নেক্সট, স্টেথোস্কোপ ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল, দেখো স্টেথোস্কোপ কার ওপরে বেস করে কাজ করে, বেসিক্যালি রিফ্লেকশন অফ সাউন্ড, ডাক্তাররা যে স্টেথোস্কোপ ব্যবহার করে সেটা সাউন্ডের রিফ্লেকশনের ওপরে। নেক্সট, দ্য মেটাল দ্যাট প্রডিউস সাউন্ড অন স্ট্রাইকিং হার্ড সার্ফেস ইজ কল্ড সনোরাস, যে যেমন লোহার ওপরে ধরো আমি বলছি যে হাতুড়ি দিয়ে আঘাত করলে লোহার ওপর একটা স্টাকিং সাউন্ড তৈরি হয়, তো লোহার এই যে সাউন্ড তৈরি করার একটা প্রবাবিলিটি আছে বা ক্ষমতা আছে, এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় হচ্ছে সনোরাস প্রপার্টি, বা এই প্রপার্টিটাকে সনোরসিটিও বলা হয় মেটালের রেসপেক্টে। নেক্সট, পরেরটা দেখো, বলছে দ্য কোয়ালিটি অর টোন অফ এ মিউজিক্যাল সাউন্ড বাই প্রডিউস বাই স্ট্রিং ইনস্ট্রুমেন্ট ডিপেন্ডস অন দ্য ওয়েভ ফর্ম অন দ্য নেচার। শোনো, তিনটে জিনিস বলে দিই, খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস হচ্ছে কোয়ালিটি, এই প্রপার্টির সাহায্যে আমরা একটা মিউজিক আর একটা নয়েজ, কোথাও গান হচ্ছে কোথাও ঝামেলা হচ্ছে, মিউজিক আর নয়েজের মধ্যে পার্থক্য করতে পারো যার ওপরে বা যার ওপর বেস করে, সেটা হচ্ছে কোয়ালিটি, মানে গুণ বা জাতি, ঠিক আছে। কোনো স্বর বেশি তীক্ষ্ণ, মেয়েদের গলার স্বর ছেলেদের থেকে বেশি তীক্ষ্ণ হয়, তার কারণ ভোকাল কর্ডের লেন্থ ছোট, তো তাদের পিচ অনেক বেশি, বাঁশির শব্দ তবলার শব্দ, বাঁশির শব্দের পিচ বেশি, তবলার শব্দের পিচ কম, ঠিক আছে। তো পিচ কার উপরে ডিপেন্ড করে, পিচ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেমন আমরা কোয়ালিটি বুঝলাম ওয়েভ ফর্ম নেচার, তেমন আমরা বলবো যে পিচ, পিচ মানে কি, পিচ মানে হচ্ছে পিচ কার উপরে ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ইন্টেন্সিটি, তো ইন্টেন্সিটি বা তীব্রতা বা লাউডনেস যা বলো, ঠিক আছে, ইন্টেন্সিটি বা লাউডনেস, তো এটা কার উপরে ডিপেন্ডেন্ট, অ্যাম্পলিটিউড বা তীব্রতা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। কোনো একটা গান জোরে বাজছে আসতে বাজছে, তার মানে হচ্ছে সেখানে বেশি এনার্জি, প্রত্যেক ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে বেশি বেশি এনার্জি পাস করছে, এখানে ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে কম কম এনার্জি পাস করছে, তিনটে জিনিস ইম্পর্টেন্ট। নেক্সট, এ পার্সন স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম লিসেন টু দ্য হুইসেল অফ অ্যান অ্যারাইভিং অ্যান্ড ডিপার্টিং ট্রেন, দ্য হুইসেল হার্ড ইজ হায়ার পিচ হোয়েন দ্য অ্যারাইভস, দেখো এইটাকে বলা হয় কি এফেক্ট, ডপলার এফেক্ট, ঠিক আছে, ওয়ান শটে এগুলো সব করিয়ে দিয়েছি। ডপলার এফেক্ট কি জিনিস, তুমি প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে আছো, একটা ট্রেন থ্রু ট্রেন যাবে, হর্ন মারতে মারতে প্ল্যাটফর্মে ঢুকছে, তোমার আর ট্রেনের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স কি হচ্ছে, কমে যাচ্ছে, ওই জন্য ট্রেনের হর্ন তোমার কাছে অনেক ইন্টেন্স শোনাবে, তার যে ফ্রিকোয়েন্সি, তার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক অনেক বেড়ে যাবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক তার ক্ষেত্রে অনেক বেড়ে যাবে গেল। আবার যখন সেই ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে বাইরে, তখন ট্রেনটা কিন্তু একইভাবে হর্ন মারতে মারতেই যাচ্ছে, কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে যখন বাইরের দিকে চলে যাচ্ছে, তখন তোমার মনে হবে তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে, তার মানে এই যে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া, ফ্রিকোয়েন্সি কমে যাওয়া, এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় হচ্ছে ডপলার এফেক্ট। তো ডপলার এফেক্টে সাউন্ডের কোন প্রপার্টি চেঞ্জ হয় যদি জানতে চায়, আনসার দেবে ডপলার এফেক্টে সাউন্ডের ফ্রিকোয়েন্সি প্রপার্টি বা কম্পাঙ্কের যে ধর্ম আছে, সেই কম্পাঙ্কের ধর্মটা চেঞ্জ হয়। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং মিডিয়াম স্পিড অফ দ্য সাউন্ড উইল বি ম্যাক্সিমাম, বাই সাউন্ডের স্পিড সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে সব থেকে বেশি হয়, মাইন্ড ইট, ঠিক আছে। আমি যদি সাউন্ডের স্পিডের কম্পেয়ার করি, তুমি বলবে সাউন্ডের স্পিড সলিড মিডিয়ামে সব থেকে বেশি, তারপরে লিকুইড মিডিয়াম, তারপর গ্যাসিয়াস মিডিয়াম, ঠিক আছে। সলিড মিডিয়ামে সব থেকে বেশি, তারপর লিকুইড, তারপর গ্যাসিয়াস। সাউন্ডের স্পিড ভ্যাকিউম মিডিয়ামে কত, শূন্য মাধ্যমে সাউন্ডের স্পিড বলবে 0। চাঁদে দুজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বললে একজন আরেকজনের কথা শুনতে পাবে না, কারণ চাঁদে কোনো বাতাস নেই, ঠিক আছে, এই কারণে। নেক্সট, পরেরটা কি বলছে, হুইচ অ্যানিমেল ইউজেস আল্ট্রাসোনিক সাউন্ড টু ক্যাচ দেয়ার প্রে, বাদুড় তো চোখে দেখতে পায় না, একই জিনিস। প্রোপাগেশন অফ দ্য সাউন্ড ওয়েভ ক্যান বি ভিজুয়ালাইজড অ্যাজ এ প্রোপাগেশন অফ ডেন্সিটি অফ প্রেশার ভ্যারিয়েশন ইন দ্য মিডিয়াম, কম্প্রেশন র্যারিফেকশন, ডেন্সিটি প্রেশার বেশি, ডেন্সিটি প্রেশার কম, ঠিক আছে, কম্প্রেশনের ওপরে র্যারিফেকশনের ওপরে। আচ্ছা, আর্দ্রতা বাড়লে
ঠিক আছে, হিউমিডিটি বাড়লে বাতাসের শব্দের বেগ বাড়ে না কমে, এটা কমেন্টে বলবে। আর এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেই ফিজিক্যাল কোয়ান্টিটির ওপরে সাউন্ডের ভেলোসিটি কোনোভাবে ডিপেন্ড করে না, যেই ফিজিক্যাল কোয়ান্টিটি চেঞ্জ হলে, কমলে বা বাড়লে শব্দের বেগ কমেও না বাড়েও না, তার মানে আনএফেক্টেড ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা আছে সাউন্ড ওয়েভের রেসপেক্টে, সেটা আমায় বলবে। ঠিক আছে, আর আর্দ্রতা বাড়লে কি হয় এটা বলবে। টেম্পারেচারেরটা আমি ডিসকাস করে দিচ্ছি, যে উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে বাতাসের শব্দের বেগ বেড়ে যায়। প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য বাতাসের শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড। 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজিংয়ের জন্য 0.61 মিটার পার সেকেন্ড করে টেম্পারেচার কি হয়, তোমার স্পিড কি হয়, স্পিড বেড়ে যায়। কথা বোঝা গেল? বেশ, এটা নেক্সট পরেরটা, যে সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু, সাউন্ড কোন মাধ্যমের মধ্যে দিয়ে, ভ্যাকিউম তো বলেই দিলাম এটা। সাউন্ড প্রডিউস বাই এ বডি ইফ ইট ইজ ভাইব্রেটিং, হ্যাঁ সাউন্ড হতে গেলে একটা বডিকে কি হতে হবে, একটা বডিকে ভাইব্রেট হতে হবে। কারণ একটা ধরো সলিড বডি আছে, তো সলিড বডি নানান রকম পার্টিকেলের কম্বিনেশনে তৈরি, তাই তো, অনেক পার্টিকেল আছে। এবার এই সলিড বডিকে তুমি যখন আঘাত করছো, সলিড বডিতে তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করছো, তো এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য তার মধ্যে কি হবে, পার্টিকেল ভাইব্রেশন বা মলিকুলার ভাইব্রেশন তার মধ্যে তৈরি হবে। এই যে মলিকুলার ভাইব্রেশনটা তৈরি হলো, এই ভাইব্রেশনের ফলে তার মধ্যে একটা ওয়েভ জেনারেট হবে, সেই ওয়েভটা ট্রাভেল করবে, সেই ওয়েভটা ট্রাভেল করার জন্য আমরা করেসপন্ডিং যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা শুনতে পাবো। ওয়েভ ট্রাভেল না করলে সাউন্ডটা শোনা যাবে না। ঠিক আছে, তাহলে সাউন্ডের এই জায়গাগুলো কি কি জায়গা, কিভাবে আমরা সাউন্ডকে ডিস্টিংগুইশ করব, আল্ট্রাসোনিক, ইনফ্রাসোনিক, অডিবল সাউন্ড কোনটা, ঠিক আছে, কোনটা কি জিনিস। এটা আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, ম্যাক নাম্বার, কোনো একটা বস্তুর গতিবেগ সেই মাধ্যমে শব্দের গতিবেগের তুলনায় কত বেশি তাকে ম্যাক নাম্বার বলা হয়। ঠিক আছে, ম্যাক নাম্বার যদি 1 হয় তাকে সোনিক বলে, ম্যাক নাম্বার গ্রেটার দ্যান 1 হলে তাকে সুপারসোনিক বলে, ম্যাক নাম্বার গ্রেটার দ্যান 5 হলে তাকে হাইপারসোনিক বলে। তো ফাইটার প্লেনগুলোই ম্যাক নাম্বারের রেসপেক্টে করা হয়। তো 4টে অপশান দিল। উড়োজাহাজের ক্ষেত্রে ম্যাক নাম্বার ওয়ার্ডটা বেশি অ্যাপ্লিকেবল, এরকম কোয়েশ্চেন দেয় যে ম্যাক নাম্বার ওয়ার্ডটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলো, উড়োজাহাজের ক্ষেত্রে ম্যাক নাম্বার কথাটা বেশি অ্যাপ্লিকেবল। কথা বোঝা গেল? তাহলে এই গেল আমাদের ওয়েভস এবং সাউন্ডের টোটাল পার্ট। তো আশা করি ভালো লাগলো, একটা ক্রিস্পি রিভিশন হলো। ঠিক আছে, ছোট পার্ট এটা, প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে আমরা টোটাল জিনিসটা রিভিশন করিয়ে দিলাম। ওকে, অনেকটা পার্ট, ঠিক আছে, যেটা আমাদের লাইভ ক্লাসে ধরো 2.5 ঘন্টাতে 3 ঘন্টাতে যে কন্টেন্ট যায়, সেটা তোমাদের আমি 1 ঘন্টাতে দিয়ে দিলাম, এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো খুব ভালো করে রিভিশন করে দিলাম। চলো, ওয়েভস অ্যান্ড সাউন্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। নেক্সট সেশন বা নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই রিভিশন দাও, পরীক্ষা তো একেবারে সামনে চলেই আসলো, রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট ভিডিওতে আরও 2-3টে চ্যাপ্টার এখনও বাকি আছে, 2টো চ্যাপ্টার মেনলি, একটা হচ্ছে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, আর ইনস্ট্রুমেন্টের পার্টগুলো, ইনভেনশনের পার্টগুলো 1 শট প্রিলিমসে যেগুলো দেওয়া আছে প্লেলিস্টে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ইলেকট্রিসিটি পার্টটা করাবো, ম্যাগনেটিজম পার্টটা করাবো, আর মিসলেনিয়াস কিছু কোয়েশ্চেন দিয়ে আর একটা পার্ট আমাদের এখান থেকে আসবে। তাহলেই আমাদের রিভিশন সিরিজের ফিজিক্সের পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।